এ কোন কাল অমানিসা, আকুল প্রাণের সঙ্গোপনের গীত গেছে থেমে। ভালোবাসা আর চাঁদ ছোঁয় না, প্রেতের শহরে অজানা অধিবাস। ভবিষ্যতের জোছনায় পড়েছে কোনো এক গভীর থু থু করাল গ্রাস। তারপর একা একা স্বপ্নলোকে অবগাহন, ধাপগুলো বড় একরোখা। ভালোবাসা দূর অনতিক্রম্য, বিচ্ছিন্নতা পছন্দ করি না। অথচ যোগসূত্র পারস্পর্যহীন, বিস্তৃত নক্ষত্র মণ্ডলী স্বপ্নময় সুখবোধে আচ্ছন্নময়। সমস্ত ঘর জুড়ে আছে আজ শূন্যতা। মাহফুজুল্লাহর ছবি একটু আগে দেখছিলাম। আল্লাহ ইচ্ছা মাহফুজুল্লাহ না থাকলেও মাহফুজুল্লাহর কীর্তি আমাদের মধ্যে এখনো রয়ে গেছে। যৌবনে মাহফুজুল্লাহ এবং তার ভাই মাহবুবুল্লাহ সমাজ ভাঙা এবং গড়ার কাজে লিপ্ত হয়েছিল। সমাজ ভাঙার ব্যাপারে হয়তো তারা কিছু অবদান রাখতে পেরেছেন, কিন্তু গড়ার কাজে তাদের যে ইচ্ছা সেটা পূর্ণ হয়নি। তারা সমাজ ভাঙা গড়ার কারিগর হওয়ার পরিবর্তে সমাজের যে ঘটনার প্রবাহ তার দর্শক হয়ে দাঁড়ান এবং দর্শক হিসাবে তারা সমাজকে উপলব্ধি করার চেষ্টা করেন। মাহবুবুল্লাহ গবেষণার মাধ্যমে এবং মাহফুজুল্লাহ সাংবাদিকতার মাধ্যমে, এবং সাংবাদিক হিসাবে মাহফুজুল্লাহ তার অবদান রেখে গেছে। আমরা মাহফুজুল্লাহকে স্মরণ করি কান না করি তাতে মাহফুজুল্লাহর কিছু আসে যায় না, কিন্তু মাহফুজুল্লাহকে যদি আমরা স্মরণ না করি তাহলে আমরা নিজেরাই ঠকে যাব। কারণ মাহফুজুল্লাহর যে অবদান বাংলাদেশের ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে। এবং সেই অবদানের প্রথম অবদান হলো তিনি একজন অসাধারণ কলামিস্ট ছিলেন। বাংলাদেশে অবশ্য এখন পথে ঘাটে কলামিস্ট করা যায়। এখন নাকি বাংলাদেশে প্রত্যেকদিন ৯১টা দৈনিক পত্রিকা বের হয় এবং ৪৭১টি দৈনিক পত্রিকা শুধু ঢাকা শহর থেকেই বের হয়। যদি আমরা পত্রিকায় যদি ১০ জন কলামিস্ট হলেন তাহলে প্রায় ১১,০০০ কলামি হয়ে গেছে। এই ১১,০০০ কলামিস্টের মধ্যে ১০০ জন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে। এরা কলামিস্ট না, দলবাজির জন্য কলমবাজি করে। এরা প্রকৃতপক্ষে জনসাধারণের যে আবেগ অনুভূতি তার বিশ্লেষণও করে না, তাদের নিজেদের বক্তব্য পেশ করে না। সেজন্য তাদের যে অবদান সেটা কখনো সফল হয় না। মাহফুজুল্লাহ শুধু যে কলামিস্ট ছিলেন তা না, মাহফুজুল্লাহ গ্রন্থকারও ছিলেন। তিনি প্রকৃতপক্ষে ঐতিহাসিক হওয়ার দিকে যাচ্ছিলেন। তার পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের যে ইতিহাস, এটা ব্যাখ্যা সম্পর্কে দ্বিমত দেখা যেতে পারে, কিন্তু তিনি যেসব তথ্য ব্যবহার করেছেন সে সম্পর্কে দ্বিমতের কোনো অবকাশ নাই। তেমনি তিনি দুটি জীবনী লিখেছেন, একটি শহীদ জিয়াউর রহমান এবং অপরটি বেগম খালেদা জিয়ার সম্পর্কে। এবং এই জীবনী সম্পর্কিত যে বইগুলি সেখানেও তিনি তথ্যের ভিত্তিতে তার বক্তব্য পেশ করেছেন। তার বক্তব্যের সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু তথ্যের ব্যাপারে তার কোনো বিকৃতি দেখা যায় না। কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমাদের এখানে তথ্যের চেয়ে বিকৃত তথ্যের উপর যে ইতিহাস রচনার চেষ্টা, এটা
কোনোদিনই টিকবে বলে আমার মনে হয় না। এবং এই তার বই লেখার এবং তার কলাম লেখার মাধ্যমে মাহফুজুল্লাহ আমাদের মনের মধ্যে একটা আসন স্থাপন করে গেছে, এবং এই আসন দীর্ঘস্থায়ী হবে বলে আমি আশা করি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি সালাউদ্দিন বলছি। মাহফুজুল্লাহ বয়সে আমার একটু, আর মাহবুবুল্লাহ ভাই তো আমাদের নেতা ছিলেন। দুই ভাই কিন্তু ছাত্র হিসেবে অত্যন্ত ভালো, এবং দুই ভাই ছাত্র রাজনীতিতে অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন, এবং তাত্ত্বিক দিক দিয়ে মানে তত্ত্বগত দিকে দুইজনই খুব অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাদের বিভিন্ন ইস্যুতে অংশগ্রহণ করে। আর মাহবুবুল্লাহ ভাই তো আমাদের নেতা হিসাবে আমাদেরকে লিড করেছেন। মাহফুজুল্লাহর ব্যাপারে একটা জিনিস, অত্যন্ত নির্ভীক এবং অত্যন্ত স্বচ্ছ সুন্দরভাবে তার কথাগুলো তার পরিবেশন করতো। আমি টিভিতে যখন তাকে দেখতাম, সুন্দর মানে তার ইভেন তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যেটা অত্যন্ত একেবারে স্বচ্ছ সুন্দর ছিল, এবং এটা খুব ইমপ্রেসিভ। আর কথাগুলো বলতেন একেবারে কোনো রাগ না করি, এবং তার যুক্তিগুলো ছিল শানিত। আমি তাকে টকশোতে গায়ন করার জন্য বহু সাংবাদিক বা ওরকম প্রতিপক্ষ ছিল, কিন্তু মাহফুজুল্লাহ কিন্তু অত্যন্ত শান্তভাবে এগুলোর কিছু করেছেন। তাই মাহফুজুল্লাহ জুরি মেলা ভাট। আর যেটা ডক্টর আকবর খান বলেছেন যে বই যে একজন ছাত্র ইউনিয়নের যে বিশাল একটা কলেবর একটা বই, এটা আসলে কঠিন কাজ। তারপরে আর দুইটা বই তো নিয়ে লিখেছেন মরুম জিয়া রহমান এবং 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 খালেদা সম্পর্কে। তার মানে লেখার অভ্যাস ছিল, এবং যেটা ইতিহাস ঘেটে কিছু তথ্য বের করে সেটা তার ইচ্ছে ছিল। এবং মাহফুজের সর্বগুণে গুণান্বিত আমি মনে করি। আমরা মাহফুজুরা একটু অচিরেই চলে গেল। আমি বললাম আমরা ভেবেছি মাহফুজুল্লাহ আরো কিছু আমাদের মধ্যে থাকবে। যা হোক, আমি আজকে রোজার সময়, রমজানের সময় তার মনোবাদকে প্রার্থনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি মাহফুজুল্লাহ যেন শান্তি লাভ করে, তার রোগের মাত্রা মধ্যে, এবং তার পরিবারের প্রতিও আমাদের অশেষ শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আমি প্রথমেই আল্লাহর দরবারে আমাদের অত্যন্ত প্রিয়, আমার একেবারেই অগ্রজ প্রতিম মাহফুজুল্লাহ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এই পবিত্র মাহে রমজানে আল্লাহর দরবারে। আপনারা এখানে অনেকেই উপস্থিত যারা মাহফুজুল্লাহ ভাইয়ের সাথে একই রাজনৈতিক পথে হেঁটেছেন, একই সংগ্রাম করেছেন, একই মতবাদ পোষণ করেছেন, সেইভাবে তাকে চিনেছেন। এবং তার জ্বলন্ত প্রমাণ এখানে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার বন্ধু, আমার চাচা, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আমার সাথে মাহফুজুল্লাহ ভাইয়ের যে পরিচয়টা, সেটা একেবারেই মানবিক। এটার মধ্যে একটা প্রাতিষ্ঠানিক ব্যাপারও ছিল। আমরা দুজনেই বাংলাদেশ চীন মৈত্রী সমিতি, যেটা আনোয়ারুল আমিন সাহেব আমাদের মুরব্বী সভাপতি ছিলেন, সকলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সেই সংগঠনে ছিলাম। মাহফুজুল্লাহ ভাইয়ের হাসি মুখ ছাড়া আমার আর কোনো স্মৃতি নাই। দিনের পর দিন মিটিং হয়েছে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই নেতা মাহবুবুল্লাহ ভাই জানেন, কোনোদিন তাকে কোনোদিন হাসি মুখ ছাড়া তর্ক করতেও দেখি নাই। আরেকটা বিরাট সুযোগ হয়েছিল, আমরা প্রায় 10 দিন একসাথে চীনে ছিলাম, একটা সফরে গিয়েছিলাম, তারা আমাদের নানা জায়গায়। সেখানে তার উইট, তার জ্ঞানের গভীরতা, এই সন্ধ্যায় হাঁটতে হাঁটতে আমার মনে হয় এখানে আপনারা অনেকেই, কেন সবাই আছেন যারা দিনের পর দিন বললেও মাহফুজুল্লাহ ভাই সম্বন্ধে শেষ করতে পারবেন। এখনো বিশ্বাস করতে বড় কষ্ট হয় যে মাহফুজুল্লাহ ভাই নাই। মাঝে মাঝে বলতাম গুলশানে আসলে চলে এসেন। এই 10 মিনিটের একটা আলোচনার যে একটা উজ্জীবনী শক্তি ছিল। তারপরেও এরকম যারা গল্প গুজবে মেতে থাকেন, তারা সাধারণত লেখাপড়া করেন না। আমার বাবার কাছে শুনেছি যে এই ব্যাপারে একেবারে অন্য ধারার ছিলেন একজন, তাকে আমরা সকলেই চিনি। তিনি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম। যেমন আড্ডা দিতে পছন্দ করতেন, যেমন কথাবার্তা বলতে পছন্দ করতেন, তেমন লিখেছেন। আমি মাহফুজুল্লাহ ভাইকে নজরুল ইসলামের সাথে দাঁড় করাচ্ছি না, কিন্তু একটা ব্যাপার তো আছে, কাজী নজরুল ইসলামকে নজরুল ইসলাম করার জন্য অনেকখানি এগিয়ে দিয়েছিলেন
মাহফুজুল্লাহ ভাই নানা কমরেড মুজাফফর আহমদ। যা হোক, তার রাজনৈতিক চিন্তাভঙ্গি, তার দর্শন, তার সংগ্রাম, তার বিপ্লব, এসব আলোচনা করছি না। আমাদের একজন অত্যন্ত আপন লোক চলে গেল, এবং এর জন্য দোয়া চাইতে হয় না, মনের থেকে দোয়া আসে। আজকে আমাকে মাহবুবুল্লাহ ভাই এবং যারা এর সাথে সম্পৃক্ত তার প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিয়েছেন। এখানে আমার আরেক প্রিয় মানুষ সিরাজুল ইসলাম সবুজ ভাই আছেন, ওনার আর্টিকেল পড়ি, এখন দেখাশোনার সুযোগ অতটা হয় না। সবাইকে আকবরের কাকে শ্রদ্ধা জানাবো, সালাউদ্দিন ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই সবাই আছেন, শ্রদ্ধা জানাচ্ছি। আর আমাকে যে শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিয়েছেন, আমি মনে করি আরো বিশাল পরিষদে প্যান্ডেমিকের পরে আমরা দীর্ঘ আলোচনা করব। আমরা যারা লিখতে পারি না তারাও দুই এক লাইন মাহফুজুল্লাহ ভাই ব্যাপারে লিপিবদ্ধ করার চেষ্টা করব। আবারও ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ দিই আপনাদেরকে আমাকে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এখানে মাহফুজুল্লাহ ভাইয়ের অগ্রজরা আছেন, তার সমসাময়িক কালে তার বন্ধুরা আছেন, এবং সে তুলনায় আমি খুবই একটু নগণ্য মানুষ এবং তার পরবর্তী প্রজন্মের মানুষ। মাহফুজুল্লাহ ভাই আমাদের কাছে, আমরা যখন তরুণ সাংবাদিক তখন ওনাকে প্রথম থেকে যখন আমরা লক্ষ্য করে দেখেছি যে এই যে জেনারেশন গ্যাপ, এই যে সমস্ত জেনারেশনের লোকের সঙ্গে তার উপরে যারা ছিলেন, তার সমসাময়িকরা ছিলেন, এবং আমরা যারা তার জুনিয়র ছিলাম, তাদেরকে একইভাবে মিশতে দেখেছি, যেটা আমাকে ভীষণভাবে তার প্রতি আগ্রহী করে তুলেছিল। মাহফুজুল্লাহ ভাই এবং মাহবুবুল্লাহ ভাই, তাদেরকে যদি আমরা সাংবাদিকতায় নাও আসতাম, আমাদের যদি কোনো রাজনৈতিক অতীত নাও থাকতো, তারপরেও তাদেরকে না চেনবার বা না বুঝতে চেষ্টা করার কোনো উপায় আমাদের প্রজন্মে যারা সমাজ দেশ নিয়ে কিছুটা চিন্তা ভাবনা করবার চেষ্টা করেছি তা ছিল না। একটা কথা ইতিমধ্যে বলেন, ওনারা কমরেড মুজাফফর আহমেদের নাতি। তাদের রক্তের মধ্যে, তাদের ঐতিহ্যের মধ্যে দুই ভাইয়েরই এক ধরনের রাজনৈতিক মানসিকতা ছিল, এবং তারা রাজনৈতিক কর্মী ছিলেন, নেতা ছিলেন। পরবর্তীকালে আমরা বাংলাদেশের 60-এর দশকের একটা ধারা আমরা লক্ষ্য করি, যারা অত্যন্ত প্রতিশ্রুতি এবং অঙ্গীকার নিয়ে এক সময় সক্রিয় রাজনীতি ছিলেন, তাদের একটা বিরাট অংশ নানান রাজনৈতিক সামাজিক কারণে যারা শেষ পর্যন্ত স্টিক করতে পারেন নাই, তারা যেসব প্রফেশন বেছে নিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে, তারা অধিকাংশই ভালো ছাত্র ছিলেন। কেউ কেউ আপনার আমলাতন্ত্রে গেছেন, কেউ কেউ শিক্ষকতায় যোগ দিয়েছেন, যেমন মাহবুবুল্লাহ ভাই করেছেন, এবং কেউ কেউ আপনার সাংবাদিকতা এসছেন। বামপন্থী রাজনৈতিক ধারার দিক থেকে সাংবাদিকতায় আসা লোকদের একটা বিরাট সংখ্যা ছিল। আমি অনুমান করি যে যেই বক্তব্যগুলি তারা কাজে বাস্তবায়ন করতে চেয়েছিলেন, অন্তত সেটা কর্মী হিসেবে করতে না পারলেও সমাজে সেই চিন্তাকে জারি রাখবার জন্য এবং এক ধরনের ওয়েস্টার্ন ইন্টারেস্টকে সবসময় ক্রিটিক করবার প্রয়োজনীয়তা বোধ থেকে তারা সাংবাদিকতা এসেছিলেন। সেই দিক থেকে যদি আমি দেখি, তাহলে মাহফুজুল্লাহ ভাই জীবন শেষ পর্যন্ত তিনি একজন পাবলিক ইন্টালেকচুয়াল হিসেবে সমাজের কাছে যথার্থই প্রতিষ্ঠিত হয়েছিলেন, এবং সারাটা জীবন কোনো না কোনো ভাবে ছাত্র জীবনে যেমন সক্রিয়ভাবে আপনার স্বৈরতান্ত্রিকতার, মিলিটারি স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তার পরবর্তীকালে তার সাংবাদিক জীবনেও যখন যেই সরকার ছিল তার ব্যাপারে তিনি ক্রিটিক্যাল ছিলেন। এই ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গির মানুষদের সঙ্গে সাধারণত সমাজের অপরাপরদের নানান রকম ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হয়। কিন্তু যেটা কতক্ষণ আগে হাসান ভাই বললেন, যথার্থই এই মানুষটাকে কখনো আমি খুব রাখতে দেখিনি। তাকে তর্ক করতে দেখেছি, বিতর্ক করতে দেখেছি, প্রতিপক্ষের সঙ্গে কখনো তার সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছে সেটা আমি লক্ষ্য করি। এটা এই সময় আমাদের সমাজে একটা বিরাট গুণ, অন্তত আমাদের দিক থেকে। আবার তরুণ যারা তার তুলনায়, তাদের তো এটা মনে রাখবার দরকার আছে। আকবর আলী স্যার বলেছেন যিনি ঐতিহাসিক হয়ে উঠছিলেন। ইনফ্যাক্ট যদি আমরা আরো পেছনের দিকে আরেকটু তাকাই, তার কিন্তু আরো কতগুলি গ্রন্থ আছে, যেমন 69 সালের অভ্যুত্থানের উপর খুব ভালো ভালো যে 2-3টা বই আছে, তার মধ্যে এটা একটা। মৌলানা ভাসানীর জীবনের উপর বাংলা ভাষায় সম্ভবত উনি প্রথম একটা গ্রন্থ রচনা করেন। পরবর্তীকালে ছাত্র ইউনিয়নের ইতিহাসের উপর যদি 2 ধারায় বিভক্ত হয়ে গেছিল, যে ডকুমেন্টেশনটা করেছেন, এটা নিজে একটা ইতিহাস বই নয়, বাট ইতিহাস রচনার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে এটা যে উপস্থিত থাকবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। সাংবাদিকতার জীবনে একটা জিনিস একদম সাধারণত তিনি রাজনৈতিক সাংবাদিকতা করতেন, কিন্তু একটা অবদান তার একেবারেই অনন্য। সেটা হচ্ছে আজকে যে পরিবেশ সাংবাদিকতা নিয়ে যে কথা হয়,
যে আলোচনা হয় সমাজের মধ্যে, এইটা প্রধানত এবং মূলত উনি মাহফুজুল্লাহ ভাই এদেশে শুরু করেছিলেন। এখানে তার অবদান একেবারেই পায়োনিয়ার, একেবারেই অনন্য। এইরকম একটা মানুষকে হারানো, যিনি মৃত্যুবরণ করেন, এরপরে হয়তো তার তেমন কিছু আর করবার থাকে না, কিন্তু তিনি আমাদেরকে যাদেরকে রেখে গেছেন, আমি তারকে ব্যক্তিগতভাবে এবং আমি অনেককে জানি যারা সামষ্টিকভাবেও তার অভাব অনুভব করেন, যেমনি রাজনীতির টকশোতে কিংবা সামাজিক সেমিনার, ওয়েবিনারে, কিংবা তার যে বুদ্ধিবৃত্তিক অপরাপর তৎপরতা যেটা লেখার মাধ্যমে তিনি জারি রেখেছিলেন, সেগুলো যে একটা অভাব তার মধ্য দিয়ে যেগুলো একটা অংশ পূরিত হতো, সেই অভাবটা এখন পরিপূর্ণভাবেই দেখা যায়। এটা আমাদের একটা লস। আমি বলবো, আমি দীর্ঘায়িত করবো না, অনেকে বক্তব্য রাখবেন, আমি শুধু এটুকু বলবো যে 2 বছর হয়ে গেল, আপনাদের মধ্য থেকে, আপনাদের বন্ধুদের মধ্য থেকে কেউ একটা উদ্যোগ, তার ব্যাপারে একটা স্মারক গ্রন্থ লেখার সম্পাদনার একটা উদ্যোগ গ্রহণ করা উচিত। এইটা তার সময়কে ধারণ করবার জন্য, তার তৎপরতাকে ধারণ করবার জন্য, যেটা তার মৃত্যুর পরেও তার কাজকর্ম মানুষের সামনে উদ্ভাসিত থাকবার জন্য এক ধরনের প্রেরণাদায়ী কাজ তার পরবর্তী প্রজন্মের কাছে থাকবে। এইটা না করতে পারলে আমাদের মনে হয় যে তার একটা দায়িত্বহীনতা হবে। আমার যদি যেটুকু সহায়তা করবার যদি আপনারা মনে করেন প্রয়োজন, আমি সেটুকু করব। তার উপর একটা স্মারক গ্রন্থ তৈরি করবার উদ্যোগ আপনারা নেবেন, এই আশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে এমন একজন ব্যক্তি, বিভিন্ন বক্তারা বলেছেন, বিশেষণে আমি যেতে চাই না, আমি নিজেকে ধন্য মনে করছি যে 2-4টা কথা মাহফুজুল্লাহ ভাইয়ের উপর বলার সুযোগ পাওয়ার জন্য। প্রথমত যেটা আকবর আলী সাহেব বলেছেন যে উনি যে ইতিহাসবিদের দিকে যাচ্ছিলেন, সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বক্তব্য। কিন্তু কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের ইতিহাসটাকে অনেকটা রাজনীতিবিদরা অনেকটা ইতিহাসের দায়িত্ব নিয়ে ফেলেছে বাংলাদেশে বর্তমানে। এবং আমরা সবাই জানি রাজনীতিবিদরা যখন ইতিহাসের দায়িত্ব নেন, সেটা তার ইতিহাস হয় না, সেটা একটা প্রপাগান্ডা হতে পারে। এবং বস্তুতপক্ষে বাংলাদেশের ইতিহাস, রাজনীতিক ইতিহাস বলেন, স্বাধীনতার ইতিহাস বলেন, সার্বিক ইতিহাসটা একটা রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে মাহফুজুল্লাহ ভাইয়ের সবচেয়ে বড় অবদান হচ্ছে ওনার কিছু লেখা, ওনার কিছু কথা, একটা উইন্ডো কিন্তু উনি ওপেন করে গেছেন আমাদের জন্য, যেটা যখন সত্যিকার ইতিহাস রচনা হবে বাংলাদেশে, আমরা সেই উইন্ডোটা ভিজিট করতে পারবো এবং সেখান থেকে লাভবান হব। এবং সত্যিকার ইতিহাস রচনায় আমাদের সেখানে অনেক বেশি অবদান রাখবে আগামী দিনে, যখন ইতিহাসবিদরা ইতিহাস রচনা করবে, সত্যিকার ইতিহাস রচনা করবে। দ্বিতীয় কথাটি হচ্ছে যে মাহফুজুল্লাহ ভাই নিজের তার যে ইন্টিগ্রিটি ছিল সব দিক থেকে, আমি বলবো ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলেন, পলিটিক্যাল ইন্টিগ্রিটি বলেন, তার একটা জার্নালিস্টের যে ইন্টিগ্রিটি, তার ইন্টিগ্রিটি থাকার কারণে এই মানুষটা একটি ফ্রি স্পিরিটে পরিণত হয়েছিল। হি ওয়াজ এ ফ্রি স্পিরিট। ওনার মুক্ত কথার, মুক্ত মনের মানুষ, মুক্তভাবে কথা বলেছেন উনি। উনি প্রতিবাদ, যে প্রতিটি ক্ষেত্রে উনি প্রতিবাদ করেছেন। আমরা দেখেছি উনি স্বাধীনতার আগে, স্বাধীনতার যুদ্ধে, স্বাধীনতার পরে স্বৈর শাসক এবং পরবর্তীতে এখন অবধি উনি মুক্ত কথাগুলো বলতে। এমনকি 1/11-এর 1/11-র সময় যখন বাংলাদেশের সাংবাদিকরা, বেশিরভাগ সাংবাদিকরা মুখে তালা দিয়েছিলেন, তখন মাহফুজুল্লাহ ভাইয়ের মতো 2-1 সাংবাদিক ছিল যারা প্রতিনিয়ত সেই 1/11-এর সময় সত্যি কথাগুলো বলতে সক্ষম হয়েছিল। এবং এটা হচ্ছে তার ইন্টিগ্রিটির জন্য সম্ভব হয়েছিল। আর সবচেয়ে শেষে যে আমি বলবো, যে এরকম একটা হাসি খুশি মন, যিনি একেবারে একটা কঠিন ডিবেটের পরেও পরবর্তী মুহূর্তে একেবারে বন্ধুত্বের মধ্যে উনি সেখান থেকে বেরিয়ে যেতে পারতেন, সেই পরিবেশ থেকে। এটা খুবই কঠিন। এটার মধ্যে এটা করতে হলে নিজের মনে যে শক্তি থাকতে হয়, যে মুক্ত চিন্তা থাকতে হয়, নিজের যে ইন্টিগ্রিটিটা থাকতে হয়,
সেগুলো ছিল বলে উনি সেটা সম্ভব করতে পেরেছেন। তো মাহফুজুল্লাহ ভাইয়ের ব্যাপারে এত কম কথা এখানে শেষ করতে পারবো না। আমি ওনার সাথে যে সময়টুকু কাটিয়েছি, এই সময়টুকু আমার জন্য অত্যন্ত মূল্যবান সময়, কোয়ালিটি টাইম আমি ওনার সাথে কাটিয়েছি। তার জন্য ওনার স্মৃতি, আমার স্মৃতিতে উনি অম্লান থাকবেন, এবং ওনার যে কালারফুল লাইফ সেটা আমরা সেলিব্রেট করতে পারবো আগামী দিনে, এখনো করছি, আগামী দিনে যখন সময় আসবে সেটা ভালোভাবে করতে পারবো, সে বিশ্বাস আমি করি। ধন্যবাদ। মাহফুজুল্লাহ ভাইকে আমি আসলে ওইভাবে খুব কাছের থেকে অনেকজনের সাথে কাজ করেছি বা ওনার সঙ্গে অনেক খুব জড়িত ছিলাম তা না। আমার সুযোগ হয়েছে আমার আব্বা প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, তার সাথে ওনার যে সম্পর্ক ছিল, ওনার সাথে মাহবুবুল্লাহ স্যার ওনার সঙ্গে, তো সেই হিসাবে ওনাকে আমি অনেক কাছের থেকে দেখেছি। মানে আব্বার সঙ্গে ওনারা আসতেন, আব্বার সঙ্গে ওনারা কথা বলতেন, আমি তাদের সঙ্গে থাকতাম, সেইভাবে ওনাকে চিনেছি, জেনেছি। ওনার বই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে যে বই লিখেছেন, সেগুলি বই আমার পড়ার সৌভাগ্য হয়েছে। তারপর ওনার কথা শোনার সৌভাগ্য হয়েছে, বিভিন্ন মিটিংয়ে ওনাদের সঙ্গে আমি একসঙ্গে থেকেছি, সেই হিসাবে ওনাকে আমি দেখেছি। আমি খুবই কষ্ট পেয়েছিলাম যখন হঠাৎ করে ওনার মৃত্যু সংবাদ বা অসুস্থ হওয়ার সংবাদ শুনেছিলাম। তো ভবিষ্যতে যদি ওনাকে নিয়ে কোনো স্মারক গ্রন্থ লেখা হয়, আমার মনে হয় যে আমি ওনাকে যেভাবে দেখেছি আমার আব্বার থ্রুতে বা আব্বার সঙ্গে, সেই হিসাবে আমি ওনার সম্পর্কে কিছু লিখব, এবং আমি ওনাকে যেভাবে দেখেছি ঠিক সেভাবে হয়তো আমি ওনাকে উপস্থাপন করতে পারবো, বা ওনার সম্পর্কে আমার যেটুকু ভালো সুন্দর স্মৃতি বা যেটুকু ভালো স্মৃতি আছে সেটুকু নিয়ে আমি কিছু লিখতে পারবো। আজকে ওনার 2 বছর হয়ে গেল, এটা চিন্তাই করা যায় না যে দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। রমজান মাস, আমি আল্লাহর কাছে অবশ্যই ওনার জন্য দোয়া করবো যেন ওনার বেস্ট নসিব করেন আল্লাহ ওনাকে, এবং ওনার রুহের মাগফিরাত কামনা করবো। সবাইকে অনেক ধন্যবাদ। আমি মাহফুজুল্লাহর বিদেহী আত্মার প্রতি আমার সম্মান জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহর সাথে বহু সময় একসাথে কাটিয়েছি, ফিল্ড ওয়ার্ক করেছি। নুরুল কবির যে কথা বলছিলেন যে মাহফুজুল্লাহর অনেক কাজের মধ্যে একটা কাজের জন্যে বাংলাদেশে ওই কাজের মাধ্যমে তার যে অবদান, এটা চিরদিন চিরস্মরণীয় হয়ে থাকবে। সেটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত সাংবাদিকতা বিষয়ে। আমার মনে হয় 80-র দশকের একেবারে প্রথম দিক থেকেই তার সাথে আমার যোগাযোগ হয়। পরবর্তীতে তিনি যখন কলকাতায় পোস্টেড ছিলেন, দিল্লিতে পোস্টেড ছিলেন, ঢাকার বাইরে পোস্টেড ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, তখনও বহুবার দেখা হয়েছে। উনি ফিরে এসে ঢাকায় তার CFSD সচল করার পরের থেকেই আমি তার সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। প্রচুর ট্রেনিং প্রোগ্রাম রান করেছি, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গেছি তার সাথে, বিভিন্ন প্রান্তিক অঞ্চলে তার সাথে গেছি ওই ট্রেনিং প্রোগ্রাম রান করতে। এবং ওই ট্রেনিং প্রোগ্রামে আরেকটা মজার জিনিস ছিল যে সাংবাদিকরা কিংবা যে স্কুল শিক্ষকরা এই ট্রেনিং প্রোগ্রামে ভালো করতেন, তাদেরকে মাহফুজুল্লাহ আবার এনগেজ করতেন একটা প্রতিবেদন কিংবা একটা ছোট রিপোর্ট, কিংবা ফিচারের থেকে বড় 32 পৃষ্ঠা কিংবা 48 পৃষ্ঠা কিংবা এইরকম সাইজের একটা চটি রিপোর্ট। এই রিপোর্টগুলোর কথা আমি প্রায়শই বলে থাকি। এটাতে এগুলো টাইটেল ছিল খুব অদ্ভুত, যেমন চোখের জলে চিংড়ি চাষ কিংবা মেয়ে মানুষের কথা কইতে নাই ইত্যাদি বিভিন্ন বিষয়ে। এই রিপোর্টগুলো তৈরির সময় আমি তার সাথে কাজ করেছি। অত্যন্ত সুন্দর ভাষায় খুব সহজ করে লিখতে পারতেন, খুব জটিল জিনিসগুলো তিনি এক্সপ্লেন করতে পারতেন। এবং এই কাজে বাংলাদেশে আমার মনে হয় পরিবেশের ফিল্ডে এমন কোনো সাংবাদিক নেই যিনি উপকৃত হয়েছেন মাহফুজুল্লাহর এই ট্রেনিংগুলোর মাধ্যমে। পরবর্তীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে তার সাথে প্রচুর কথাবার্তা বলেছি, কাজ করেছি, এবং তার বহু প্রকাশনায় আমার নামও যুক্ত আছে। আমি সেজন্য
মাহফুজুল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমাকে সেই সুযোগগুলো করে দিয়েছিল। একটি বইয়ের কথা বলি বিশেষ করে, সেটা হচ্ছে পরিবেশ শব্দকোষ। আমার মনে হয় না এই ধরনের বই বাংলাদেশে আর লেখা হয়েছে। একে এনামুল হক, আমি, মাহফুজুল্লাহ প্রচুর তর্ক বিতর্ক করতাম এই বইগুলো লেখার সময়, এডিট করার সময়। তো আমি একটা বিষয় কথা বললাম, যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে জাতির জন্য একটা বড় অবদান রেখে গেছেন তিনি। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে মাহফুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে আমার কথা শেষ করছি। আসলে এটা আমার জন্য খুব বিস্ময়কর, যখন আমি একটু আগে শুনলাম যে মাহফুজুল্লাহ ভাই মারা গেছেন, 2 বছর হয়ে গেছেন, মানে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এত জীবন্ত একটা মানুষ, এত স্মার্ট একটা মানুষ, এত লাইভলি আমি ঠিক বুঝাতে পারবো না, মানে মনে হয় এরকম একটা মানুষ চলে গেল কিভাবে। যাই হোক, মাহফুজুল্লাহ ভাইয়ের জীবন নিয়ে তো আইনুনিশা স্যার বলেছে, অনেকেই বলেছে। আমি খুব সংক্ষেপে ওনার কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলবো। দেখেন, আমি আমার নিজের জীবনে যেটা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ যারা কথা বলে তাদের অনেকেই পড়াশোনা করে না। আবার যারা পড়াশোনা করে তারা আবার ওই খুব সিরিয়াস ধরনের রিসার্চ করে না। আবার যারা পড়াশোনা বা রিসার্চ করে কথা বলে তারা আবার সাহসী হয় না। আবার যারা আপনার সাহসী হয় তারা আবার আপনার খুব মানে উদার টাইপের হয় না। তো উনি একটা খুব এক্সেপশনাল মানুষ ছিল। উনি সুন্দর করে কথা বলতো, পড়াশোনা করতো, খুবই ভালো রিসার্চ করতো, সাহসী ছিল এবং সৎ ছিল। আমি এতগুলা গুণের সমাহার একটা মানুষের মধ্যে, এবং উনি কিন্তু কখনো হাওয়ায় গা ভাসিয়ে দেননি। হাওয়ায় গা ভাসিয়ে দিলে উনার যে যোগ্যতা, উনি মেটেরিয়াল লাইফে অনেক অনেক কিছু অ্যাচিভ করতে পারতেন। কিন্তু আমি সবসময় দেখেছি উনার একটা বিশ্বাস কাজ করতো, ন্যায় অন্যায় বোধ, একটা বিবেচনা বোধ কাজ করতো। সেই বিবেচনা বোধের বাইরে উনি কখনো যাননি, কম্প্রোমাইজ করেন নাই। এই ধরনের মানুষ সমাজে খুব কম, খুব কম। এই ধরনের মানুষ পাওয়া খুব কম। এখানে আপনার অনেক পড়াশোনা করা মানুষ হয়তো পেতে পারেন, কিন্তু সকল সময় আমি আমার নিজের বিবেচনা বোধ দিয়ে কাজ করব, আমি দেশকে সবচেয়ে বড় রাখবো, আমি আমার কমিটমেন্টের জায়গাটা সবচেয়ে বড় রাখবো, এই ধরনের মানুষ খুবই কম ছিল। তো আমি উনাকে খুবই মিস করি। মাহফুজুল্লাহ ভাইয়ের সাথে আমার একটা অম্ল মধু সম্পর্ক ছিল, সবসময় উনিও আমাকে খোঁচাতো, আমি ওনাকে খোঁচাতাম। তো খুব মনে পড়ে আর কি, খুব দুঃখ লাগে। তো শেষ দিকে যখন বেগম খালেদা জিয়ার উপর বই বেরোলো, ওই সময়টা আমরা এরকম মানে টিজ করা একজন আরেকজনকে কম করতাম, এবং আমি খুব অ্যাপ্রিসিয়েট করতাম উনি এইরকম একটা বই লিখেছে। কারণ আমরা তো রিসার্চ করতে হয়, আমরা যেহেতু ইউনিভার্সিটিতে পড়াই। ওনা আপনি যদি বেগম খালেদা জিয়ার উপর বই বা জিয়াউর রহমান সাহেবের বইগুলা দেখেন, ওখানে যে ফুট নোট আছে এবং ওইখানে যে কাউন্টার আর্গুমেন্ট গুলাকে জবাব দেওয়া আছে, এটা বিস্ময়কর ব্যাপার। ধরেন আজকে আমাদের বঙ্গবন্ধু উপর অনেক লেখা হয়েছে, ম্যাক্সিমাম বই আপনার দেখলে মনে হবে যেন মানে কোনো রিসার্চ নাই, যা ইচ্ছাটা লিখে দিল আর কি, কোনো মুহূর্তে একটা পৃষ্ঠা ভরা। এবং এটা আমার মনে জিয়াউর রহমান সাহেব, বেগম জিয়াউর রহমান সাহেব একদিক দিয়ে লাকি যে মাহফুজুল্লাহ ভাইয়ের মতো একটা মানুষ ওনাদের জীবনী লিখেছে, এবং এগুলি বাংলাদেশে এগুলি প্রচারণায় যতই বাধা দেওয়া হোক না কেন, এই বইগুলা টিকে থাকবে। পরিবেশ সাংবাদিকতা বিষয়ক উনি যেগুলি করেছেন সেটা টিকে থাকবে। বিচিত্রায় তিনি অসাধারণ কিছু রিপোর্টিং করেছেন, সেগুলি টিকে থাকবে, এবং ওনার স্মৃতি সবসময় টিকে থাকবে। তো আমি আল্লাহর কাছে রোজার দিনে দোয়া করছি উনি যেন মাগফিরাত পান, উনি যেন ভালো থাকেন। ধন্যবাদ। ইন্তেকাল করেছে মাহফুজুল্লাহ, আমার বন্ধু, খুব কাছের বন্ধু, প্রাণের বন্ধু, যার সঙ্গে মনের জানলা খুলে কথা বলা যায়, নিজের কথা, পরিবারের কথা, একান্ত গোপন কথা, পারস্পরিক কথা উজাড় করে বলা যেত। সে শুনতো, সাহস দিত, প্রবোধ দিত, উৎসাহ দিত। অনেক সুন্দর মানুষ ছিল, আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল। তার সম্পর্কে বলে তো শেষ করা যাবে না। আমি শুধু বন্ধুত্বের সাইডগুলোই শুধু বলতে চাচ্ছি। এই কথাগুলো যেমন সে বলেছে, আমার একটু আগে আসিফ নজরুল সাহেব বলেছেন, স্মার্ট, কি সুন্দর চেহারা, কি সুন্দর কথা বলে, কি আর্টিকুলেট, কি বুদ্ধিদীপ্ত চেহারা। সে স্টুডেন্ট লাইফ থেকে তার এই চেহারার জন্য বন্ধু বান্ধবের কাছে সর্বমহলে সব ইয়ে ছিল। তার যে টক শো, সমসাময়িক টক শো গুলোতে
সে তার কথা কখন সে বলবে সেজন্য লোকজন অপেক্ষা করত, আমার পরিবারের লোকজন অপেক্ষা করত। আমি বন্ধু, ওই যে একটু আগে একজন বললেন তর্ক হতো, তর্ক, এমন তর্ক হতো মাঝে মধ্যে ঝগড়া হয়ে যেত। কি ঝগড়া! আমার বন্ধু ইকবাল হাসান মাহমুদ টুকু, আমি, আমাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। একসময় তো বন্ধু বলেই ফেলেছে যে ওর সঙ্গে মেশা যায় নাকি, ও তো ডিক্টেটর, ও ডমিনেটিং ক্যারেক্টার। কিন্তু না, পরে আবার দেখেছি না, ও যেটা বলেছে ওইটা আমি সেটাই ঠিক ছিল, আমরা হয়তো বুঝতে পারিনি। কি সুন্দরভাবে, কি অমায়িক ভাবে সে সবকিছু গুছিয়ে নিয়েছে, খুব সুন্দরভাবে নিজেকে প্রকাশ করত। সে ছিল ফিয়ারলেস কণ্ঠস্বর, অকুত ভয়। এরকম 111-এর সময় যখন কোনো কণ্ঠস্বর নেই প্রতিবাদ করার মতো, তখন এই আসিফ নজরুল সাহেব, তারপরে নুরুল কবির সাহেব এবং এই মাহফুজুল্লাহ, ওনারা যেভাবে কথা বলেছেন জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে, সেটা মানুষ ভুলবে না। আর এই সেদিনও যে কথাগুলো উনি টেলিভিশন টক শোতে এসে বলতেন, এই কথাগুলো এখনো আমাদের কানে বাজে। এখন সেই কথাগুলো বলার মতো লোক কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমি তার যে বই, বিশেষ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যে বই, এই বই লেখার সময় আমি খুব ক্লোজলি তার সঙ্গে ছিলাম। তার যে অফিস, বিশেষ করে লালমাটিয়া, প্রায় দিনই আমরা যেতাম, আড্ডা মারতাম, কথা বলতাম, হইচই হতো, খাওয়া দাওয়া হতো। কিন্তু রাজনৈতিক কথা হতো। সেসব স্মৃতি এখন স্মৃতি হয়ে আছে, ভুলতে পারি না। আমার বিশ্বাস করতে ইচ্ছে, আমার বিশ্বাস করতেই পারে না যে 2 বছর চলে গেছে, আমার বন্ধু নেই। আমরা যখন একত্র হই তাকে মিস করি, কিন্তু ফিজিক্যাল মিস করলেও সে কিন্তু আমাদের মধ্যেই আছে। সে ছাত্র জীবন থেকে সে রাজনীতি করতো, ঢাকা কলেজে সাউথ হোস্টেলে আমরা একত্রে থাকতাম। সেই রাজনীতির কারণে, আইয়ুব বিরোধী রাজনীতির কারণে মুজাহিদুল ইসলাম সেলিম সহ মাহফুজের রাষ্ট্রিকেট করা হলো। সেই যে শুরু হলো রাজনৈতিক জীবন, তার তোড়পাড়, ঝড় উঠলো, নানা ধরনের ঝড় পরেও ইউনিভার্সিটি লাইফে সেই ছাত্র ইউনিয়নের যে নেতৃত্ব দিল, যে বই সে প্রকাশ করলো, সেগুলো ইতিহাস হয়ে থাকবে। আমার মনে আছে, আমার তো খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমাদের বন্ধুদের মধ্যে গোমখা গোলাম মহিউদ্দিন খান, মিয়া মুশতাক আহমেদ, আমার বন্ধু খোরশেদ আলম যার স্ত্রী আজকে উপস্থিত আছেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই তো আছে, বাট এই কয়েকজনের কথা খুব মনে আছে। এবং এরা মনে হয় যেন আমরা একজন একজনকে ছাড়া চলতে পারি না, লাইক লাইক বডি এন্ড শ্যাডো, এরকম ছিলাম। এই ঝগড়া করতাম, এই মিশতাম, আবার অনেক কিছু। আমি যখন জেলা প্রশাসক ছিলাম ফরিদপুরে, তখন এই সিএসএসডির একটা প্রোগ্রাম নিয়ে সে আমার ওখানে গেছে। আমার কাছে মনে হয়েছে সে আমার সঙ্গে দেখা করার জন্য গেছে, আমার কাছে মনে হয়েছে আমার বন্ধু আমার কাছে এসছে। আমি তাকে, সে একটা ওয়ার্কশপের ছিল, যেটা আমিও নিশাদ খান সাহেব বলেছেন যে সেই ওয়ার্কশপে আমি অ্যাটেন্ড করেছিলাম অ্যাজ ডেপুটি কমিশনার। তাকে আমার ডিসির বাংলোতে এনেছি, আমরা অনেক গপ্প করেছি, অনেক স্মৃতির কথা মনে আছে আমার। আমরা একটু সংক্ষিপ্ত করি স্যার। আমি একটু শেষ করছি। আমার যখন শেষ হয়, বিশেষ করে স্কয়ার হসপিটালে ওনার যখন আনা হয়, আমি গিয়েছিলাম, ওনার বেআই ছিলেন সঙ্গে। বেআই বললেন যে কথা তো বলছে না। আমি ওনার মাহফুজের কানের কাছে গিয়ে বললাম, মাহফুজ, আমি জবিউল্লাহ বলছি। সে শক্ত করে আমার হাত চেপে ধরলো। আমার সেই অনুভূতি, সে শক্ত করে হাত চেপে ধরা, আমার কাছে মনে হচ্ছে সে অনেক কথা বলেছে, অনেক মেসেজ দিয়েছে আমাকে। সেটাই জীবিত মাহফুজের সঙ্গে আমার শেষ দেখা। এরপর মাহফুজের সঙ্গে দেখা হয়েছে জানা যায় প্রেস কনফারেন্সের সামনে, প্রেস ক্লাবের সামনে। সে স্মৃতি বহন করে যাচ্ছি। মাহফুজ যে বই লিখেছে, এই বইতে সে আমার সম্পর্কেও কিছু কথা লিখেছে, আমার একটা স্টেটমেন্টও সে রেকর্ড করেছিল। বিশেষ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কিট হাউসে যখন নির্মমভাবে হত্যা হয়, তার পরবর্তীতে
অকুপাইড চিটাগংয়ে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলো এই বইয়ের কিছু অংশ রিফ্লেক্টেড আছে, সেগুলো তিনি বলেছিলেন আমাকে। আমি অনেক কথা বলার আছে, বন্ধুকে হারিয়েছি, বন্ধু চিরদিন অম্লান হয়ে থাকবো তুমি, ওপারে তুমি শান্তিতে থেকো, সুখে থেকো। রমজানের এই দিনে আমি দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, আমিন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহফুজুল্লাহর মৃত্যুর পর প্রায় দু বছর পার হয়ে গেল, কিন্তু আমার মনে হয় এখনো সে বেঁচে আছে এবং বরাবরের মতোই আবার তার সাথে দেখা হবে, আলাপ হবে, কুশল বিনিময় হবে। কিন্তু তা তো হবার নয়, মৃত্যু তাকে গ্রাস করেছে। তার অকাল মৃত্যুতে আপনাদের সকলের মতো আমিও শোকাহত। মাহফুজুল্লাহর সাথে আমার প্রথম পরিচয় ঘটে সে 60-এর দশকের শেষ দিকে, যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। যতটুকু মনে পড়ে, তার অগ্রজ, তখনকার মেধাবী, ত্যাগী, আদর্শবাদী তরুণ ছাত্র নেতা মাহবুবুল্লাহ আমার সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। সেই পরিচয়ের সূত্র ধরে আজ প্রায় 6 দশক মাহফুজুল্লাহর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আপনারা অনেকেই স্মৃতিচারণ করেছেন, আমারও বহু স্মৃতি রয়েছে মাহফুজুল্লাহর সাথে, এবং এই সুখে দুঃখে, আপদে বিপদে প্রত্যক্ষ পরোক্ষভাবে বহু সময় আমরা একসাথে কাটিয়েছি এবং বহু কর্মযজ্ঞ একসাথে সম্পাদন করেছি। আপনারা সকলেই জানেন যে মাহফুজুল্লাহ ছাত্র জীবনে প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ছাত্র জীবন শেষ করে যোগদান করেন সাংবাদিকতা পেশায়। সাপ্তাহিক বিচিত্রায় প্রথম কাজ শুরু করেন। তখন বিচিত্রার সম্পাদক ছিলেন সাদত চৌধুরী, একজন বীর মুক্তিযোদ্ধা। সাদত চৌধুরীর সাথে মাহফুজুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তখন সাপ্তাহিক বিচিত্রা একটা জনপ্রিয় সাপ্তাহিক ছিল এবং এই বিচিত্রাকে জনপ্রিয় করার পিছনে মাহফুজুল্লাহর অবদান অনস্বীকার্য। এইভাবে এই পেশায় জীবনে দীর্ঘ সময় কাটালেও এর পাশাপাশি আরো অনেক সৃষ্টিশীল কর্মের সাথে মাহফুজুল্লাহ যুক্ত ছিলেন। তার আরেকটি বড় পরিচয় ছিল, যেটা আপনারা অনেকেই বলেছেন, যে তিনি ছিলেন লেখক ও গবেষক। মরহুম জননেতা মাওলানা ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর গ্রন্থগুলি নিছক জীবনী গ্রন্থ নয়, বরঞ্চ নির্মোহভাবে বহু তথ্য উপাত্তের ভিত্তি করে মাহফুজুল্লাহ গ্রন্থগুলি রচনা করেছেন, যেখানে তার কঠিন পরিশ্রমের পরিচয় পাওয়া যায় এবং পাঠক সমাজের নিকট এই গ্রন্থগুলি সমাদৃত হয়েছে। পাঠক এই সকল মনীষীর জীবন ও কর্ম সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। মাহফুজুল্লাহ জীবন ও কর্ম সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমি সেই সময় নাই, এখন আমি তাতে যাব না। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই। মাহফুজুল্লাহ ছিলেন একজন সমাজ সচেতন, রাজনীতি সচেতন, রাষ্ট্রবাদী মানুষ, যারা বৃহত্তর সমাজের জন্য, দেশের জন্য জীবন উৎসর্গ করতে পারে। দেশের জন্য জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করে না। আমরা যদি সাম্প্রতিক বছরগুলিতে মাহফুজুল্লাহর ভূমিকা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো গণতন্ত্রের লড়াইয়ে তার ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে দেশে এক নিষ্ঠুর, নিকৃষ্ট স্বৈরশাসন চালু রয়েছে। গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। এর বিরুদ্ধে যে কয়েকজন সৎ, সাহসী, বুদ্ধিজীবী সোচ্চার ছিলেন, মাহফুজুল্লাহ তাদের অন্যতম। তার কাজ অসমাপ্ত রয়ে গেছে। এ কাজ সমাপ্তের মধ্য দিয়ে তার প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব হবে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি। উপস্থিত সমবেত সুধীমণ্ডলী,
আমরা কিছুক্ষণ যে আলোচনা শুনলাম তাতে পরিষ্কার যে জনাব মাহফুজুল্লাহ একাধারে রাজনীতিবিদ ছিলেন, তিনি রাজনীতি বিশ্লেষক ছিলেন এবং রাজনীতিকে ইতিহাসের আলোকে দেখার চেষ্টা করেছেন। তিনি একই সঙ্গে সাংবাদিক ছিলেন এবং মন্তব্য উপস্থাপন করেছেন এবং সেই মন্তব্যে জনগণের চিন্তা ভাবনাকে প্রতিফলন করানোর জন্য চেষ্টা করেছেন। একই সাথে তিনি এই সংবেদনশীল মানুষ হিসাবে জনমানুষের যে দাবি দেওয়ার সাথে নিজেকে সামিল করেছেন এবং সামিল করে তার অগ্রযাত্রায় একজন অগ্র সৈনিক হিসাবে ভূমিকা রেখেছেন। আমি এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই তার সম্পর্কে বলবেন, আমি এগুলোতে যাব না। আমি বর্তমানে তিনি যে একসময় যে কাজ করেছেন আমি সেই কাজ করছি, সেই প্রতিষ্ঠানের আলোকে দু একটা কথা বলতে চেষ্টা করব। আপনারা জানেন যে প্রাণ প্রকৃতি বিষয়ক যে বিশ্বের সবচেয়ে বড় ইউনিয়ন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। সেখানে উনি সভাপতি ছিলেন বেশ অনেকদিন, এখন আমার সেই দায়িত্ব পালন করছি এবং তার সাথে আমরা বিশ্বের বিভিন্ন কংগ্রেসগুলোতে গিয়েছি। সেটা আপনি যদি থাইল্যান্ডের কথা বলেন, অথবা দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ডের কথা বলতে পারেন, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কথা বলতে পারেন। এইখানে কিছুক্ষণ আগে প্রফেসর আইনুন নেশাদ বলার চেষ্টা করলেন যে মানুষের, প্রান্তিক মানুষ অথবা তৃণমূলের মানুষ যে কথাগুলো বলতো সেই কথাগুলো আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে সেই আলোচনাকে পরিবর্তন ঘটিয়ে জনমানুষের এর পক্ষে নিয়ে আসা যায়, সেই কাজগুলোতে তিনি বিশেষ করে কাজ করেছেন, বিশেষ করে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ও রক্ষণের ক্ষেত্রে। এবং তিনি সেগুলো করেছেন খুবই যথেষ্ট প্রজ্ঞার সাথে, যথেষ্ট দক্ষতার সাথে। তার সাথে সাথে যে কাজটি আমাদের করা দরকার এবং করা শিখিয়েছেন সেটি হচ্ছে যে কিভাবে বাংলাদেশকে আন্তর্জাতিকতায় নিয়ে যাওয়া সম্ভব। অর্থাৎ হচ্ছে যে তিনি আইইউসিএন এর কেন্দ্রীয় পরিষদের একজন নির্বাচিত প্রতিনিধি ছিলেন, যেখানে হচ্ছে যে সারা বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন তারা ভোট দিয়ে এটা নির্বাচিত করে এবং তিনি সাফল্যের সাথে বাংলাদেশ থেকে সর্বপ্রথম নির্বাচিত প্রতিনিধি হিসাবে কাজ করেছেন এবং সেখানে বাংলাদেশের এর দৃষ্টিভঙ্গি থেকে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য এবং জনমানুষের কথা এবং উন্নয়নের সাথে আসলে কি ধরনের সংরক্ষণশীলতার সমন্বয় ঘটানো যায় সে বিষয়ে বলেছেন। শেষ কথা বলবো সেটি হচ্ছে যে যে কোনো দেশের আসলে একজন পাবলিক ইন্টেলেকচুয়াল হিসাবে নির্ভর করে হচ্ছে যে তার জাতির প্রতি, জনগণের প্রতি এবং দেশের প্রতি তার শ্রদ্ধাবোধ, অঙ্গীকারাবদ্ধ এবং তার সাহস হিসাবে সেইটাকে সামনের দিকে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে নিঃসন্দেহে জনাব মাহফুজুল্লাহ একজন পাথেয় এবং অগ্রবর্তী সৈনিক এবং তার এই অগ্রযাত্রা থেকে আমাদের যেমন শিক্ষা নেওয়ার আছে, তেমনি আমাদের আসলে যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ হচ্ছে যে এই যে মুক্ত করা দরকার, এই বন্ধ এবং যুক্ত করা দরকার সবার সঙ্গে, এই যাত্রায় সবাই সামিল হবেন এবং আমি আমার পক্ষ থেকে তার বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং পরিবারের সবাইকে সমবেদনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট জনাব মাহফুজুল্লাহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় সংযুক্ত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাংলাদেশের বিভিন্ন পেশার অত্যন্ত স্বনামধন্য খ্যাতিমান বিদগ্ধ ব্যক্তিবর্গ, যাদের অনেকেরই মূল্যবান বক্তব্য ইতিমধ্যেই আমরা শুনেছি। আমি লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক এবং স্ট্যাটিস্টিক্সের প্রফেসর। আমি ভাবছিলাম আমাকে হয়তো বলতে দেওয়া হয়তো হচ্ছে না, এবং না হলেই আমি খুশি হতাম, কারণ এই বিদগ্ধ মানুষের যে মূল্যায়ন মাহফুজুল্লাহ ভাই সম্পর্কে শুনছিলাম,
আমার কাছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমি মোহিত হচ্ছিলাম যেমন, তেমনি আমি মাহফুজুল্লাহ ভাই সম্পর্কে আরো জ্ঞান গর্ব যে কথাবার্তা এবং তার যে মূল্যায়ন, সেই মূল্যায়ন আমাকে সমৃদ্ধ করেছে এবং আরো করবে বলেই আমি মনে করি। মাহফুজুল্লাহ ভাই বয়সের দিক থেকে আমার অনেক বড়, এবং ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিনেটের রেজিস্টার্ড গ্রাজুয়েটের নির্বাচনের মধ্য দিয়ে ওনার সঙ্গে আমার প্রথম পরিচয়। তার আগে আমি ওনাকে যেভাবে দেখেছি সেটি ছিল যেটি আসিফ নজরুল ভাই কিংবা আরো দুই একজনে বলেছে যে ১/১১ সেই সেনা শাসিত সরকারের সময় যখন এদেশের বাক রুদ্ধ করে দেওয়া হয়েছিল, মানুষ সাহস করে কথা বলতে পারতো না, বুদ্ধিভিত্তিক যে চর্চা সেগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় যে কয়জন মানুষ অত্যন্ত সাহসিকতার সঙ্গে এদেশের মানুষকে সাহস দিয়েছে এবং এদেশের মানুষের মনে ভরসার জায়গা করে নিয়েছে, তাদের মধ্যে মাহফুজুল্লাহ ভাই অন্যতম। তাদের মধ্যে আরো রয়েছে, নাম না বললেই নয়, আমি যেটা দেখেছি তখন নুরুল কবির সাহেব এবং আমাদের আসিফ ভাই সহ আরো অন্যান্য অনেক সাংবাদিককে দেখেছি যারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাদের বুদ্ধিভিত্তিক যে কর্মকাণ্ড সেটি পরিচালনা করেছে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমি তাদেরকে স্যালুট জানাই এবং সাথে মাহফুজুল্লাহ ভাইকেও আমি আমার স্যালুট জানাই। মাহফুজুল্লাহ ভাই একদিন, আমি তখন ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট, যেখানে আসিফ নজরুল ভাইও প্রভোস্ট ছিলেন, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট ছিলাম। আমার কাছে একদিন আসলেন, সঙ্গে জবিউল্লাহ ভাইও ছিলেন, ইসমাইল জবিউল্লাহ ভাই, নিশ্চয়ই আমার বলাটাকে তিনি কারেক্ট করবেন যদি ভুল বলে থাকি। ওনারা একদিন আসলেন আমার একটু সহযোগিতা নেওয়ার জন্যই। আমি যেহেতু স্ট্যাটিস্টিক্সের লোক, ওনারা কোনো একটি ইলেকশনের, আমি নামটা বলবো না, একটা ইলেকশনের তথ্য নিয়ে সেই তথ্যটি আমাকে অ্যানালাইসিস করে দেওয়ার জন্য আমি সেই ডেটাটি রাখলাম এবং ওনাদেরকে বললাম আপনারা ২-১ দিন পরে আসেন, আমি একটু ডেটাটা নিজে একটু দেখি। তার ঠিক ২ দিন পরে আমি ওনাদেরকে টেলিফোন করে বললাম আপনারা আসেন, কি বিষয় আপনারা জানতে চান সেই বিষয়টি আমাকে পরিষ্কার করে বলতে হবে। ঠিক ২ দিন পরে জবিউল্লাহ ভাই এবং মাহফুজুল্লাহ ভাই আমার প্রভোস্ট রুমে আসলেন এবং তাদের কিছু প্যারামিটার আমাকে উল্লেখ করলেন। আমি যেটি বলতে চাই সেটি হলো, এই ডেটাটির মধ্যে এমন কিছু তথ্য ছিল, এমন কিছু ইনফরমেশন ছিল যেটি একজন সাংবাদিকের পক্ষেই ওই তথ্যগুলো জানা সম্ভব। আমি খুব অবাক হয়েছি, মুগ্ধ হয়েছি এবং আমি এই অ্যানালাইসিসটি করে দিয়েছি। ইসমাইল জবিউল্লাহ ভাই নিশ্চয়ই স্মরণে রাখবেন, আমি সেটি করেছি এবং এটি কোথাও উপস্থাপন হওয়ার কথা ছিল, সেটি নানান কারণে হয়ে ওঠে নাই। যাই হোক, সেই আলোচনায় যাব না। আমি একটি কথাই বলতে চাই যে একটি মানুষের সংগ্রহ সেটি কত তথ্যবহুল হতে পারে সেটি মাহফুজুল্লাহ ভাইয়ের সঙ্গে কাজ না করলে বোঝা যাবে না। এবং পরবর্তীতে 2018 সালে বেগম খালেদা জিয়া ম্যাডামকে নিয়ে মাহফুজুল্লাহ ভাইয়ের যে বই, সেই বইটি যখন আমি দেখছিলাম, প্রতিটি পাতায় যেভাবে উনি তথ্যসূত্র দিয়েছেন, আসিফ নজরুল ভাই বলছিলেন বা অন্য কোনো বক্তা বলছিলেন, আমি ঠিক মনে করতে পারছি না, তিনি বললেন যে বাংলাদেশে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা, অনেক রাজনীতিবিদ সম্পর্কে অনেক লেখা, অনেক বই রয়েছে, কিন্তু মাহফুজুল্লাহ ভাইয়ের বেগম খালেদা জিয়াকে নিয়ে কিংবা জিয়র রহমানকে নিয়ে যে লেখা এবং তার যে তথ্যসূত্র এবং ইনফরমেশন ফ্যাক্টস যেটা তুলে ধরেছেন, সেরকম লেখা খুব চোখে পড়ে না। আমি মাহফুজুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাই, মরহুম তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি যে এই কাজটি এরকম একজন সৎ এবং নির্ভীক এবং সাহসী সাংবাদিকের পক্ষেই সম্ভব। সুপ্রিয় সুধী, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। সারা বিশ্ব করোনা তাণ্ডবে বিপর্যস্ত, এর বাইরেও আমাদের দেশে রয়েছে গণতন্ত্রহীনতা, সুশাসনের অভাব এবং মানবিক মূল্যবোধ বিপর্যস্ত। এবং এমনই একটি দুঃসময় দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠার বুদ্ধিভিত্তিক আন্দোলনে যে মানুষটি আরো অগ্রণী ভূমিকা পালন করতে পারত এবং এই আন্দোলনকে জয়ের মুখ দেখাতে পারত, নিঃসন্দেহে সেই মানুষগুলোর মধ্যে অন্যতম হবে মাহফুজুল্লাহ ভাই। আমি আজকের এই সময় মাহফুজুল্লাহ ভাইকে খুব স্মরণ করি।
আমরা হয়তো ব্যক্তিগতভাবে মাহফুজুল্লাহ ভাইকে হারিয়েছি, একজন পরিবার তার পরিবারের লোককে হারিয়েছে, বাবা তার সন্তানকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কিন্তু এই দেশ হারিয়েছে একজন সৎ, নির্ভীক এবং সাহসী মানুষ মাহফুজুল্লাহ ভাইকে। আজ আমি মাহফুজুল্লাহ ভাইয়ের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাই এবং আল্লাহ নিশ্চয়ই তাকে বেহেশত নসিব করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাই ধন্যবাদ। সভায় আমাকে কথা বলতে হবে, এটা আমি ঠিক সবসময় মেনে নিতে পারি না। প্রথম মাহফুজুল্লাহ মৃত্যুর পরে যখন প্রেস ক্লাবে আমরা সবাই তাকে স্মরণ করতে বসেছিলাম, তখনও একই কথা মনে হয়েছিল। আজকে ওই 2 বছর পরে আমার একই কথা মনে হচ্ছে, কারণ আমি সবসময় তাকে সামনে দেখতে পাই, তাকে জীবন্ত মনে হয়। এবং আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে মাহফুজুল্লাহর সঙ্গে তার জীবনের শেষের কয়েকটা বছর আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে তার সঙ্গে আমার চলাফেরা মেলামেশার সুযোগ হয়েছিল। মাহফুজুল্লাহ সম্পর্কে আমাদের অত্যন্ত জ্ঞানী গুণী মানুষেরা তারা কথা বলেছেন এবং তার যে বিশেষ দিকগুলো আছে, গুণগুলো আছে, যেটা ছিল, এবং তার যে প্রতিভা সেই সম্পর্কে তারা বলেছেন। আমার কাছে মাহফুজুল্লাহকে ছাত্র অবস্থা থেকেই, মাহফুজুল্লাহ আমার চেয়ে 2 বছরের ছোট, মাহবুবুল্লাহ ভাই আমার চেয়ে 2 বছরের বড়, কিন্তু অদ্ভুত একটা সম্পর্ক ছিল এই দুজনের সঙ্গে। মাহবুবুল্লাহ ভাই ছিলেন আমাদের নেতা ছাত্র জীবনে, ছাত্র রাজনীতিতে। মাহফুজুল্লাহ ছিলেন আমাদের ছোট ঢাকা কলেজে, তখন সে ছিলাম যখন ঢাকা ইউনিভার্সিটিতে, সেখান থেকে সে রাস্ট্রিকেট হয়, কিন্তু কখনোই রাজনীতি থেকে দূরে চলে যায়নি। সব সময় সমাজ পরিবর্তনের, মানুষকে একটা ভালো জায়গায় নিয়ে আসার যে সংগ্রাম, যে আন্দোলন, তার সঙ্গে সব সময় সে জড়িত ছিল। তার সাংবাদিকতার মধ্য দিয়ে, তার লেখার মধ্য দিয়ে, তার কথার মধ্য দিয়ে, টেলিভিশনে তার যে সাহসী কথা, তার মাধ্যমে বন্ধু হিসেবে, স্বামী হিসেবে, আমার পিতা হিসেবেও মাহফুজুল্লাহ একই রকম সেই পরিবর্তনের একটা হাওয়া তার মধ্যে নিয়ে আসতো। মাহফুজুল্লাহ কি বলবো, মাহফুজুল্লাহ তো আসলে আমার কাছে মনে হয় যে এই সমাজে, এই যুগে একটা বিরল চরিত্র। এবং এখনকার এই সময়ে যখন একদিকে মানুষের অধিকার নেই, মানুষের কথা বলার সুযোগ নেই, যখন অবলীলায় মসজিদের মধ্যে গুলি করে হত্যা করা হয়, শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়, এবং সেই বিষয়ে কোনো রকম কোনো কথাও বলা হয় না, একই সময় যখন আমরা আজকে এই ভয়াবহ কোভিডের সময় শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য ভ্যাকসিন আমদানি করতেও দুর্নীতি করা হয়, তখন মাহফুজুল্লাহকে আরো বেশি করে মনে হয়। কারণ এই ধরনের সাহসী সাংবাদিক, সাহসী লেখক, সাহসী বক্তা আমাদের এই বর্তমান সমাজে অনেক অনেক কমে গেছে। আমি আগেই বলেছি যে মাহফুজুল্লাহ সম্পর্কে কথা বলতে গেলে আমি কিছুটা আবেগ আপ্লুত হই। শেষ সময়টা আমি কিছুতেই মেনে নিতে পারি না যে মাহফুজুল্লাহ আমাদের মাঝে নেই। তার বেগম খালেদা জিয়ার উপরে যে বই সে লিখেছে, ওই সময়টা খুব বেশি করে তার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম, বিশেষ করে তার অফিসে বিভিন্ন সময়ে। মাহফুজুল্লাহর সঙ্গে বাইরেও অনেক যাওয়ার সুযোগ হয়েছে আমার। আমি একবার চায়নাতে একটা কনফারেন্সে গেলাম, মাহফুজুল্লাহর সঙ্গে ছিল, এবং যুক্তরাজ্যে, সুইডেনে এবং বিভিন্ন কনফারেন্সে আমি সব সময়ই তাকে আমার কাছে পেয়েছি। তাকে আমার প্রতি তার একটা আলাদা একটা কি বলবো, এটাকে একটা ভালোবাসা ছিল। সেই ভালোবাসা দিয়ে সে আমাকে সবসময় আগলে রাখতে চেয়েছে। এটা আমার ব্যক্তিগত একটা বোধের কথা আমি আপনাদেরকে জানলাম। বর্তমানে সারা বিশ্বের যে পরিস্থিতি, যে পরিবেশ, একদিকে করোনা, আরেকদিকে গণতন্ত্রহীনতা,
সবকিছুর মধ্যে মাহফুজুল্লাহ যেন উজ্জ্বল হয়ে থাকে তার সাহসী কথার জন্য, সাহসী ভূমিকার জন্য, তার সমাজ পরিবর্তনের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য। আমরা আশা করব, প্রত্যাশা করব যে ভবিষ্যৎ প্রজন্ম মাহফুজুল্লাহকে অনুসরণ করবে, সত্যিকার অর্থেই তার মতো একজন মানুষ হবার চেষ্টা করবে। মাহফুজুল্লাহ যেখানেই থাকুক, শান্তিতে থাকুক, সুখে থাকুক, আল্লাহ থেকে বেস্ট নসিব করুক, এই দোয়া করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলমগীর থ্যাংক ইউ। নয়তো আবার ডিফল্টে আমি বাদ হয়ে যেতাম। যে আমার আসলে মাহফুজুল্লাহ সম্পর্কে বলার উদ্দেশ্য এটাই যে মির্জা যেমন আলমগীর যেমন মাহফুজুল্লাহকে চেনে 1967, আমরা 65 ইউনিভার্সিটি ঢুকি, মাহফুজুল্লাহ ঢুকে 67-এ, মাহবুবুল্লাহ ঢুকে 2 বছর, আমাদের 2 বছর আগে। মাহফুজুল্লাহ সম্পর্কে যে বক্তব্য যেটা এখানে রাখা হয়েছে, স্পষ্টভাবে যেটা বেরিয়ে এসছে, মাহফুজুল্লাহ মানে আমাদের পাবলিক লাইফে এমন এক ব্যক্তিত্ব ছিল যে ওরা নিজের ভিতরে লেখা, বলা, টকশো, রিসার্চ, এগুলো সবগুলো একটা মানুষের ভিতরে যে যেভাবে মানে আর্টিকুলেট করেছে মাহফুজুল্লাহ, আমার জানা মতে, হ্যাঁ অনেক হয়তো খুব ভালো বক্তা, অনেক খুব ভালো লেখক, অনেক খুব ভালো রিসার্চার, অনেক হয়তো অন্য একটা পার্টিকুলার ফিল্ডে এক্সট্রিমলি গুড এক্সপার্ট, কিন্তু সবগুলা মিলে একটা ব্যক্তির মাঝখানে সমন্বয় ঘটিয়েছে। আমার জানা মতে, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন একজন ব্যক্তিত্বের নাম করো, আমি নির্বিঘ্নে বলবো এটা মাহফুজুল্লাহ। আমি এই কারণে বলছি, মাহফুজুল্লাহ যখন তার বই জিয়াউর রহমান সাহেবের উপর বইটা লিখে, ওই বইটার আপনার মোড়ক উন্মোচন ব্র্যাক সেন্টারে আমি আই ওয়াজ ওয়ান অফ দ্য 5 স্পিকার্স, এবং ওই বইটা মোড়ক উন্মোচন করার জন্য বইটা আমাকে পড়তে হয়েছে। এমনি আই এম নট এ ভেরি অ্যাভিড রিডার, অনেক ক্যাজুয়াল রিডারে আমি এখন সিরিয়াস পড়া করিও না, কিন্তু ওখানে আমাকে মাহফুজুল্লাহ বলেছিল জিয়াউর রহমানের ফরেন অ্যাফেয়ার্স এর উপরে চ্যাপ্টারটা আমাকে মানে তুলে ধরতে বলেছিল। আমি তখন ওখানে, আমি যখন বক্তব্যটা দিচ্ছি, বিএনপির প্রথম সারির এক্স মিনিস্টার অনেকে দাঁড়িয়েছিল। আমি বলেছি মাহফুজুল্লাহর বইটা আমার কাছে অত্যন্ত মানে অত্যন্ত উঁচু মানের বইটা এই জন্য হয়েছে, রিসার্চ দিক থেকে এইটা এমন কোনো জিনিস নাই, স্পেশালি ইন দ্য কনটেক্সট অফ ফরেন অ্যাফেয়ার্স, যে চ্যাপ্টারটা আমি অ্যানালাইজ করেছি, আমার জানা মতে কোনো জিনিসও বাদ দেয়নি। দ্বিতীয় কথা, এসব বই যখন লিখে, ব্যক্তিত্বের উপর বই লিখে, রাইটারদের যারা কিছুটা অ্যাফিলিয়েশন টুয়ার্ডস দ্য পার্টি, তাদের একটা সিকোফেন্সের দিকে মানে মনোনিবেশ করে। মাহফুজুল্লাহর ওই জিয়াউর রহমানের বইটা, পরবর্তীতে পুরো বইটা পড়েছি, সিকোফেন্সের প্রথম থেকে শেষ পর্যন্ত কথা কোনো সিকোফেন্সি নাই। ইট ওয়াজ এজ রিসার্চ মেটেরিয়াল গুড এনাফ। এটা যদি ও যদি কোর্স ওয়ার্ক করে যে কোনো বিদেশি ইউনিভার্সিটিতে এটার উপরে যদি পিএইচডি থিসিস হিসেবে এটাকে যদি সে প্রেজেন্ট করতো, ইজিলি এটা একটা পিএইচডি পেত। এবং ওইখানে মানে এখানে বলা ঠিক হবে কিনা জানি না, অনেক জিনিস কিন্তু বিএনপি যারা পররাষ্ট্র মানে বিষয় নিয়ে আলোচনা করে তাদের অনেক কিছু জানা নেই, কিন্তু মাহফুজুল্লাহ জানা ছিল। মাহফুজুল্লাহর ক্যারেক্টার, মাহফুজুল্লাহ আমাদের কাছে এমন এক সময় চলে গিয়েছে যখন মাহফুজুল্লাহকে সাংঘাতিকভাবে দরকার ছিল। মাহফুজুল্লাহ যে বইগুলো লিখেছে, ওই জিয়াউর রহমানের বইটা বললাম, এর আগে কেউ বলেছে ভাসানীর উপর বইটা, যেটা আমি পড়েছি, এখন লিখেছে আপনার বেগম জিয়ার উপর লিখেছে। এগুলা দিস আর ফর দ্য ফিউচার জেনারেশন, দিস আর দি মেটেরিয়ালস। সাইকোফেন্সির জন্য কিন্তু বইয়ের কোনো অভাব নাই। আপনারা বই মেলাতে দেখবেন বইয়ের পর বই, বইয়ের পর বই, বইয়ের পর বই। মাহফুজুল্লাহ যে বইটা লিখেছে সেই বইটা বের করে দেন। হ্যাঁ, ইউনিভার্সিটির প্রফেসররা তো লিখেছে, কিন্তু যে ব্যক্তি টকশো করছে, টকশোতে 3-4 জন টকশো যারা করেছে বাংলাদেশে এই আপনার 2008 থেকে আজ পর্যন্ত, 2-3 জনের ভেতর মাহফুজুল্লাহ ওয়ান অফ দেম। সেকেন্ড হলো রিসার্চ যারা করেছে, বই লিখেছে, তাদেরকে আপনি ইউনিভার্সিটির টিচারদের সাথে দাঁড়া করে দেন মাহফুজুল্লাহর কাছে, হি উইল স্ট্যান্ড আউট দেয়ার অলসো। টকশোতে যে কোনো জায়গাতে, ইভেন টাচ মানে আল্লাহর কাছে মানে মানে ইয়ে, ইভেন চেহারাটা দেখেন, কথা বলতে দেখেন। somebody here said very appropriately, he was committed to a philosophy, political philosophy. You know, I know what that philosophy was. But did he ever, on a talk show, lose his temper? Never. যাতে করে যখন ও কথাটা শেষ করেছে,
ইভেন যারা ওর পলিটিক্যাল ভিউ অ্যাকসেপ্ট করে না, পলিটিক্যাল ভিউ আপনার মানে অপোজ করে ট্রুথের নেই, আমার একেবারে কনভিন্সড ইভেন দে অ্যাকসেপ্টেড ইন দ্য হার্ট অফ হার্টস মাহফুজুল্লাহ কথাটা সত্যি বলেছে। আনফর্চুনেটলি মাহফুজুল্লাহর পূর্ণ মূল্যায়ন আমরা নিজেরাই করতে পারিনি। 2 বছর হয়ে গেছে, এখানে নুরুল কবির বলে চলে গিয়েছে, এরা কেউ তো মাহফুজুল্লাহর উপরে তো কেউ লিখে নাই, কিছু করে নাই। ওয়াই নট? সুতরাং আজকে এখান থেকে আপনাদের যেটা করা উচিত, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, মাহফুজুল্লাহর উপরে, অন মাহফুজুল্লাহ হোয়াট হি ওয়াজ, এইটার উপরে কিছু একটা লিখা। ইট ইজ ইনকামবেন্ট আপন ইচ এন্ড এভরিবডি প্রেজেন্ট হিয়ার, যে এখানে এসে বলেছে মাহফুজুল্লাহকে আমি চিনি, মাহফুজুল্লাহকে আমি এইভাবে চিনি, ভালো কথা বলে গেছে। ইট ইজ ইনকামবেন্ট আপন দেম টু প্রুভ দ্যাট হোয়াট দে সে টুডে ইজ ট্রু। কারণ মাহফুজুল্লাহ ইজ ওয়ান পার্সন হু এই 2009 থেকে পাবলিক ডোমেইনে বিচরণ করেছে। বের করে দেখেন, এভরিথিং ইজ সেড about the past, about the present, and the predictions he made about the future. Compare it with anybody else in public life. এখন যারা করছে, compare, আপনি দেখবেন, is there anybody to come up to Mahfuzullah's level? No. সেই জন্য আমার কথা, আমরা যারা সবাই এখানে আছি, একজন এমাজউদ্দিন স্যারের মেয়ে বলেছে দরকার হলে she will write। এখান থেকে আপনারা একটা রেজলিউশন নেন আজকে, একটা হলো যে মাহফুজুল্লাহর জন্য দোয়া করেন সবাই মিলে, ও যাতে বেস্ট নসিবর হয়, এক নাম্বার 1। নাম্বার 2, ইকুয়ালি ইম্পর্টেন্ট, যে এখান থেকে মাহফুজুল্লাহকে যাতে আমরা আগামী বছর যখন আবার বেঁচে থাকলে, যখন ওকে নিয়ে আবার আলোচনা করব, আমাদের একটা রিটেন কিছু মাহফুজুল্লাহ থাকে, টু শো দ্যাট ইউ হ্যাভ কেপ্ট আওয়ার প্রমিস। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। মাহফুজুল্লাহ ওয়াজ ওয়ান অফ হিজ কাইন্ড। মাহফুজুল্লাহ সমতুল্য এই কয়েক বছরে নাই, আগামীতে আসবে কি না আই ডোন্ট নো। আমার তো কোনো আপনার ফিউচার সম্পর্কে প্রেডিক্ট করার কিছু নাই, বাট আই ক্যান টেল উইথ কনভিকশন, মাহফুজুল্লাহ বড় ভাই মাহবুবুল্লাহ ভাই ব্রিলিয়েন্ট, এক্সেপশনালি ব্রিলিয়েন্ট, নির্বিঘ্নে, বাট অল কারেক্ট, অল আপনার অ্যাসপেক্ট কম্পেয়ার টেকেন টুগেদার, মাহফুজুল্লাহ স্ট্যান্ডস ইন এ ক্লাস অফ হিজ ওন। আবারও আমার বক্তব্য আমি শেষ করছি উইথ প্রেয়ার। এটা মাহে রমজান, মাহফুজুল্লাহর আত্মা, বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন ওকে বেস্ট নসিব করে, এবং পরিবার, স্পেশালি আমি মাহবুবুল ভাইকে জানি, বড় ভাই যখন ছোট ভাইকে হারায়, হৃদয় যে আঘাতটা, এটা আমি উপলব্ধি করে, আমার বড় ভাই তার ছেলেকে হারিয়েছে, আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য লাস্ট, কথাটা আমি বলেছিলাম। অনেকটা বড় ভাই যখন ছেলেকে হারায়, বাপ যখন সন্তানকে হারায়, একই বেদনা। মাহবুবুল্লাহ ভাই সেই বেদনাটা আমি উপলব্ধি করছি। এবং লাস্ট কথা, লেটস প্রে ফর মাহফুজুল্লাহ and at the same time make a promise in some written form, আগামীতে যখন আবার মিট করব to discuss মাহফুজুল্লাহ, we'll have something to show, this is how we remembered you। কারণ মাহফুজুল্লাহ উপর থেকে সব উপলব্ধি করছে, সব খেয়াল করছে, সব পর্যালোচনা করছে। he is with God Almighty। আলহামদুলিল্লাহ, আমি এই বলে আমার বক্তব্য শেষ। মাহফুজুল্লাহ সম্পর্কে যা বলা হয়েছে তার বাইরে খুব বেশি বলার কিছু নেই, কিন্তু মাহফুজুল্লাহর মতো চরিত্র খুব বেশি আসছে না। তার সাথে তো আমার পরিচয়, বন্ধুত্ব, ছোট ভাইয়ের মতোই সবকিছু হয়েছে। আসলে সাপ্তাহিক বিচিত্রার থেকে, সাপ্তাহিক বিচিত্রাতে আড্ডার একটা অন্য আকর্ষণ ছিল মাহফুজুল্লাহর যেমন পৃথিবী সম্পর্কে জানার একটা আগ্রহ ছিল, তাকে বিভিন্নভাবে পরীক্ষা করার অপূর্বই। মাহফুজুল্লাহ আজকে নাই আমাদের মধ্যে, তাতে কার কি ক্ষতি হয়েছে? সবচেয়ে স্বভাবতই পরিবার বেশি সম্পূর্ণই হয়, কিন্তু আমার মনে হয় যে
মাহফুজুল্লাহ না থাকায় এই দেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল ক্ষতিটা সে বিএনপি হয়েছে। বিএনপির মধ্যে বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক আছে তাদের, কিন্তু তার বিশ্লেষণ করার মতো, তথ্যকে ধরে দেওয়ার মতো বুদ্ধিজীবী খুব বেশি নেই। সবচেয়ে বেশি আমার হিসাবে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বিএনপি। বিএনপি অন্ধকারে ডুবে গেছে সেনাতে। বিএনপি মাহফুজুল্লাহ ছিল সবার জন্য একটা আলোর বক্তৃতা। ভুলভ্রান্তিগুলি আপনি না বললেও যেখানে বলা দরকার সবসময় বলার চেষ্টা করুন। আজকে আমার ধারণা মাহফুজুল্লাহ যদি বেঁচে থাকতেন বিএনপির অনেকগুলি ঘটনা ঘটতে কিনা আমার সন্দেহ আছে। আকাশের কথা বলছি, হাফিজের কথা বলছি, সম্প্রতিকালে যে আমাদের আব্বাস, এগুলি কেন ঘটছে? এই যে এটাতে তারা আজকে বিএনপি নির্লিপ্ত অনেক ক্ষেত্রে হয়তো তারা অত্যাচারিত হয়েছে অনেক, কিন্তু কোনো জায়গাতেই এই সমস্যা সমাজের ব্যাপারে মাহফুজুল্লাহর মতো লোক বেঁচে থাকলে তারা অনেক বেশি সাহসের সাথে সবাইকে জিনিসটাকে বুঝিয়ে বলতেন, তুলে ধরতেন। এটা বলার আর রাখে না। ইউনিয়নের ইতিহাসটা তো দেখাই হতো না যদি মাহফুজুল্লাহ না হতো। নির্লিপ্ততার সাথে এত সুন্দরী, এত একটা ভালো ছাত্র তখনকার দিনে, এত ভালো ছাত্ররা কেউ সাংবাদিকতায় যেত, যেখানে হাত দিয়েছে সেখানেই আজকে যে মাহফুজুল্লাহর মৃত্যুতে নিশ্চয়ই পরিবার তো অত্যন্ত এতে অত্যন্ত বিক্ষুব্ধ হয়, পরিবার মর্মাহত হয়। আমার মনে হয় পরিবারের না যত ক্ষতি হয়েছে তার বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিএনপি। বিএনপির মধ্যে লোকের অভাব আছে যারা সাহসের সাথে সমস্যাটাকে তুলে ধরেছে, জিনিসগুলিকে তুলে ধরেছে। আমার মতে বিএনপির ক্ষতি হওয়া মানে বাংলাদেশের ক্ষতি হওয়া, জাতির ক্ষতি হওয়া। তার ইটাতে আমরা বিরাট হারিয়েছি। আলোচনা করলে তার পরিবারের হবে না, একটা হবে আমাদের জাতির রাজনীতির। এর না হলে এই যে ছাত্র ইউনিয়নের এত বড় অবদান, আর বইটা না হলে এটা প্রকাশ হতো না। কখনো একতরফা কিছু না, যেটাকে ন্যায় মনে করেছে, যেটাকে সত্য মনে করেছে, সেটাই প্রকাশ করেছে। তাকে বলতাম আমি, খালেদা জিয়ার বইটা এত সুন্দর বই লিখেছেন, বাংলায় কবে বেরোল? বিএনপি যদি নিজের স্বার্থ বুঝে, জাতির মঙ্গল বুঝে, তাদের উচিত হবে এই বইগুলিকে বাংলায় অনুবাদ করে পার্টির প্রত্যেক কর্মীকে অধ্যয়নটাকে বাধ্যতামূলক। বলতে চাই মাহফুজুল্লাহকে মিস করি, হাসি খুশি তার সাথে ঝগড়া করেও বন্ধু থাকা যায়। পরিবারের সবাই আমি অনেকদিন স্মরণ রাখবো। বড় আমরা নিজেকে ছাড়া আমরা অন্যকে বুঝতে চেষ্টা করি, আমাদের এখনো দরকার আছে। পরিবারকে পুনরায় শোক জানাচ্ছি, বলতে চাই মাহফুজুল্লাহকে অনেকদিন স্মরণ রাখবো আমাদের স্বার্থে, পরিবারের স্বার্থে। আমরা যদি এই জাতির মুক্তি চাই, এই জাতির উন্নতি চাই, মাহফুজুল্লাহকে
মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে। মাহফুজুল্লাহ আপনার আমার অনেক লম্বা সময়ের বন্ধু। 60-এর দশকের পরিচয়টা হয়েছিল একবার রাজনৈতিক। আমরা রাজনৈতিক কমরেড ছিলাম। আজকে এই অনুষ্ঠানে আমাকে আপনারা দাওয়াত করেছেন, তার জন্য ধন্যবাদ। কারণ এখানে এসে আমাদের সময় ছাত্র রাজনীতিতে যাদের দেখে আমরা উৎসাহিত বোধ করে রাজনীতিতে নেমেছিলাম, বিপ্লব করতে চেয়েছিলাম, তাদের অনেকে এখানে উপস্থিত আছেন। যেমন সালাউদ্দিন ভাই আছেন, আমার দলের নেতা আলমগীর ভাই আছেন। তো ওনাদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম। মাহবুল্লাহ ভাই তো আছেই, ওনাদের দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। ওনারা যখন করতে পারে আমরা কেন করতে পারবো না? সেই মাহফুজুল্লাহর সাথে আমার সাথে ওই রাজনীতি করতে এসে বন্ধুত্ব হয়েছিল, এবং বন্ধুত্বের ইতি হয়েছিল 2 বছর আগে যখন ও বিদায় নিয়েছে। বন্ধুত্বের আমার মনে হয় যে বেশিরভাগ সময় আমার আর ওর মধ্যে ঝগড়া দিয়ে কেটেছে। কোনোদিনও এক হতে পারতাম না, আমরা মতে আমাদের কিন্তু এক হতে পারতাম না, সবসময় আমরা ঝগড়াই করতাম। এবং সেটার ঝগড়ার অনেক সময় আমাদের আলমগীর ভাই রেফারিগিরি করেছে। শেষ ঝগড়াটা করেছিলাম আমার শেষ বই পাবলিকেশন নিয়ে। এই বইটা আপনার স্বাধীনতার প্রথম দশক বাংলাদেশ, এই বইটা নিয়ে। এটা যে আপনার প্রচ্ছদটা আছে, এই প্রচ্ছদটা নিয়ে আমার সাথে ঝগড়া আছে। এখানে শেখ সাহেবকে দিয়েছে, ভাসানীকে দিয়েছে, কি রহমান সাহেবকে দিয়েছে। আমরা তো এইটা যদি তুই পাবলিশ করিস, তার জেল দেখবে ঘাত তোর জেল। এত বড় সাহস হয় কেমন করে? তার দোস্ত আমি লিখছি, আমি ছাপাবো। তো যাই হোক, অনেক ঝগড়ার পরে সে ছাপালো এটা, এবং এটাই ওর মানে রাজনৈতিক বই, এটাই শেষ বই ওর। তো তারপরে অনেক ঝগড়া হয়েছে। তা আমি ওইগুলোর মধ্যে আর গেলাম না, সবাই জানে না আমার আর মাহফুজুল্লাহর সাপের বলে সম্পর্কটা, কিন্তু বন্ধুত্ব ছিল সব থেকে আরো আমাদের দুজনের। যেদিন মারা গেছে সেদিনও টেলিফোনে ঝগড়া হয়েছে আমার সাথে। আমি বললাম, আমি তোকে দেখতে আসি, তুই আসবি কেন, তুই কি ডাক্তার নাকি? আমি বেরিয়ে গেছি, দুপুরবেলা আলমগীর ভাই ফোন করলো, মাহফুজুল্লাহ হসপিটাল, তুমি জানো না? আমার কাছে এত খারাপ লাগলে সকালে গেলেই পারতাম জোর করে, কিন্তু যাইনি আমি। আমি 2টা ঘটনা বলে আমি আমার বক্তব্য সময় খুব সংক্ষিপ্ত। রোজার দিন, সবাই রোজা আছেন। আমার সাথে আমরা এই যখন আপনার এই 71-এর 25শে মার্চের আক্রমণের পরে কারফিউ যখন উঠে গেল, আমি আর মাহফুজুল্লাহ একসাথে হই। আমরা সিদ্ধান্ত নিয়ে চলে যাব ইন্ডিয়াতে। ইন্ডিয়া যাওয়ার পথিমধ্যে আমরা খবর পেলাম যে আমাদের যাওয়া নিষেধ। যারা পূর্ব বাংলা ছাত্র ইউনিয়ন করে তাদের যাওয়া নিষেধ, গেলে ওখানে আইডেন্টিফিকেশন করে জেলে ঢুকে যায়। মাহমুদুল্লাহ বললো যে যদি মরি তাহলে দেশের মাটিতে মরি, ওখানে যে জেলে যে মরবো কেন, চল যাই ঢাকা যাই। আবার 2 বন্ধু ঢাকায় এসে চিন্তা করলাম কি করা যায়। ভিতরে একটা গ্রুপ তৈরি করতে হবে। তখন এখানে সালাউদ্দিন ভাই চিনবেন, আলমগীর ভাই চিনবেন, আমরা লালবাগের মজনু সাথে যোগাযোগ করলাম যে মজনু ভাই আসেন তো, আমরা এখানে দেশের মধ্যে আমরা যুদ্ধ করব আপনার নেতৃত্বে। তো মজনু ভাই তো খুব খুশি হয়ে গেল। আমরা গ্রুপ তৈরি করলাম। আপনার গ্রুপ তৈরি করে আমি আর মাহফুজুল্লাহ সিদ্ধান্ত নিলাম যে একদিকে যাতে ঢাকার মানুষ হতাশ না হয়ে যায়, সেদিকে এদিক ওদিক বোম ফুটাবো, মলটেপ ককটেল ফুটাবো, যাতে মনে করে যে মুক্তিযোদ্ধারা এখানে আছে, মুক্তিযুদ্ধ করছে আর কি। তো কি হবে, প্রথম কোনটা করবো? মজনু তো আপনার বিশেষ করে আলমগীর ভাই আর সালাউদ্দিন ভাই জানেন, ও তো এমনি বিপ্লবী। বলে আমারে বলতেছে, আমাদেরকে আমাকে মামলা আমাদের টেক্কাখানার বাইক মারবো। আমরা মাথা খারাপ, টেক্কাখানার বাইক অনেক তো আমরা ধরা পড়ে যেত। ঠিক আছে, আমি জানি, জায়গা জানি, তুমি চলো। আমরা গেলাম আপনার মতিঝিলের কোনায়, যে আপনার একটা গেট আছে আপনার বঙ্গভবনের, ওই মতিঝিলের কোনায়, ওখানে দিয়ে 2টা মলটেপ ককটেল মেরে আমরা বাস যাচ্ছিল, বাসের মধ্যে উঠে চলে গেছি আপনার। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাকশন ঢাকা শহরে অ্যাকচুয়ালি আপনার। তারপরে আপনার মাহফুজুল্লাহ বললো যে এটা করলে তো হবে না, আমরা লিফলেট বিলি করবো, ইয়েতে ছাপাবো কোথায়? আমাকে নিয়ে বাংলা একাডেমিতে গেল আপনার। আমার তখন ছিল আপনার এই কবির চৌধুরী ছিল বাংলা একাডেমির ডিজি, আর রাব্বি সাহেব ছিল আপনার ডাইরেক্টর। ওনাদের কাছে গেলাম, বললাম, বলার পর আমাদের বললো ঠিক আছে, আমাদের সার্কোস্টাইল মেশিন তোমরা ইউজ করবা, স্টেন্সিল তোমাদের দিয়ে দেবো, তোমরা এসে ছাপায় নিয়ে যাবা। তো আপনার আমরা দুজনে মিলে সার্কোস্টাইল লেখে থেকে, স্টেন্সিল লেখে থেকে সার্কুলার মেশিনে গেছি। যাওয়ার পরে ওখান থেকে ছেপে নিয়ে আসছি।
দেশ স্বাধীন হওয়ার পরে রাব্বি সাহেব আমাদের বললো, এই তোমরা জানো নাকি যে লোকটা ই করছিল আমি তো বিহারি মনে করে দিছিলাম, তো সেই লোকটা বাংলা পড়তে পারতো। তো ওর চাকরি স্বাধীন হওয়ার পর চাকরি গেছে, এখন আমার কাছে আসছে যে আপনারা যে এই কাম করছে আমি তো বলি নেই, আমি তো পড়ছি সবে বলি নেই, তো আমার চাকরিটা কেন যাবে, আমি তো মুক্তিযোদ্ধা। এই দুইটা ঘটনা আমাদের খুব স্মরণীয় মনে হয়, কারণ আমরা আজকে তো মুক্তিযুদ্ধ হাইজ্যাক হয়ে গেছে, আমরা যে ঢাকা শহরে এইটা শুরু করেছিলাম মানসিক লিপ দিয়ে মানুষ অনুপ্রাণিত করেছিলাম, মাহফুজুল্লাহ ছিল তার বলবো যে চিন্তা প্রসূত থেকেই আমরা এটা করতে পেরেছিলাম। আজকে মাহফুজুল্লাহ নাই, মাহফুজুল্লাহ চলে গেছে, এটা আমি প্রতিদিন সকালে তাকে মিস করি, কারণ আমরা প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে এক রাউন্ড কথা বলতাম, ঝগড়া করতাম, তারপরে আমাদের দিন শুরু হতো। এখন আমার বন্ধু আর ফোন করে না, আমার দিনও সে আগের মতো শুরু হয় না। মাহফুজুল্লাহ চলে গেছে, আমরা আছি। এই করোনার মধ্যে আমরা কে কতদিন থাকবো জানি না, তবে আমি বাবুল্লাহ ভাইকে ধন্যবাদ দিই যে আমাকে এখানে ডেকেছিল বলেই আমি আজকে সালাউদ্দিন ভাই, তারপরে আপনার আনোয়ারুল্লাহ চৌধুরী ভাই, এদের সবার সাথে দেখা হলো, জানি না আবার কবে দেখা হবে। তো সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম জানাচ্ছি। মাহফুজুল্লাহ ভাইয়ের মতন মানুষও তো আসলে ছবি হয়ে যায়, এটাই হচ্ছে সবচেয়ে চরম বাস্তবতা, তাই না? করোনা আমাদেরকে মোটামুটি এটাই বুঝিয়ে দিয়েছে। কিন্তু মাহফুজ ভাই চলে যাওয়ার 2 বছর পরেও যখন মাহফুজ ভাইয়ের কথা মনে করি না, কোনো ছবির কথা মনে করি না, একটা খুবই প্রাণবন্ত উচ্ছল মানুষের কথা মনে করি, যার জ্ঞানের সীমানা ছিল অত্যন্ত 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 বিস্তৃত। আমি রাজনীতি বলেন, পরিবেশ বলেন, ইতিহাস বলেন, কূটনীতি বলেন, সমাজ বলেন, অর্থনীতি বলেন, সবখানেই কিন্তু উনি খুবই স্বাচ্ছন্দ্যে কথা বলতেন, কারণ উনি খুবই পড়তেন, তার নলেজ লেভেল কিন্তু একেবারেই আনপ্যারালাল ছিল। বিষয়গুলো উনি এত ভালো জানতেন যে খুব স্পষ্ট এবং স্বাচ্ছন্দ্যের সাথে খোলা মনে কথাগুলো বলে ফেলতেন। যারা আমার আগে বলেছেন যে মাহফুজুল্লাহ ভাই সবসময় হাসি খুশি থাকতেন, রাগ হতেন না, আমি তাদের সাথে একদম একমত না। মাহফুজুল্লাহ ভাই সবসময় আমার সাথে ঝগড়া করতেন, এবং এরকমও হতো যে ঝগড়া করে 2 একদিন কথাও বলতেন না, বা ফোন করলে খুবই রেগে রেগে কথা বলতেন, কারণ ওনার মতের সাথে আমি একদমই একমত পোষণ করলাম না, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে দেখতাম। কিন্তু ওনার একটা জিনিস ছিল কি, উনি প্যাশন নিয়ে কথা বলতেন, হিজ পলিটিক্স ওয়াজ ভেরি ক্লিয়ার। এটা আর কি আপনার কোনো সন্দেহ থাকবে না যে ওয়ের হি ইজ কামিং ফ্রম। ওনার পলিটিক্স খুব ক্লিয়ার ছিল, ওইখানে ওনার একটা কমিটমেন্ট ছিল, এবং প্যাশন থাকার কারণে ওনার মতটা যে আপনি মানতে পারছেন না, ওনার কথাটা যে আপনি বুঝতে পারছেন না, কেন পারছেন না, এটাই উনি কখনো বুঝতে পারতেন না। কিন্তু হি ওয়াজ সো এফেকশনেট। আমার কয়েক বক্তা আগে নিশাদ ভাই কথা বলেছে, আসলে আমরা তো কাজ শিখেছি নিশাদ ভাইয়ের কাছে, মাহফুজ ভাইয়ের কাছে, ওনাদের হাত ধরেই কাজ শেখা। মাহফুজ ভাইয়ের একটা জিনিস ভালো লাগতো কি, যে উনি মানে আমার পেশাগত কাজে আমার বেলার প্রশিক্ষণে উনি আসতেন, এবং সবসময় 5 দিনের প্রশিক্ষণে উনি হতেন প্রথম বক্তা হয়ে গোটা দেশ এবং পৃথিবীর পরিবেশ বিষয়গুলো সরকারি কর্মকর্তা, এনজিও, লয়ার যারা আছে সব লিডারশিপ পজিশনে তাদেরকে উনি বুঝিয়ে বলতেন। আমি সবসময় দেখতাম যে এসে সব মানুষের নাম জেনে নিত এবং নিয়ে এমন ভাবে কথা বলতো যেন অনেক দিনের খুব একটা পরিচয় ছিল। তো এই যে একটা আন্তরিকতা ওনার মধ্যে ছিল, এটা আমি খুব মিস করি। এবং আমার বেলার প্রশিক্ষণ তো আর থেমে নাই, কয়দিন আগেও শেষ হয়েছে, কিন্তু সবসময় বুঝি টোন সেটিং এর একটা ব্যাপার থাকে না, যে টোন সেটিংটা অন্যরাও আসছে, বলছে, পরিশ্রম করে আসছে, এইরকম ভাবে আর টোন সেটিং করতে আমি কাউকে দেখি না। আমার কাছে মনে হয়েছে যে মাহফুজুল্লাহ ভাই হ্যাড আ স্টাইল অফ হিজ ওন। হ্যাঁ, উনি একজন খুব ভালো ওরেটর ছিলেন, একজন খুবই ভালো রাইটার ছিলেন, খুবই ভালো অ্যানালিস্ট ছিলেন, অ্যান্ড হি ওয়াজ অলসো ভেরি গুড লুকিং। এটাও কিন্তু সে নিজে খুব জানতো, এবং এটা নিয়ে তার আবার বেশ সে অ্যালার্ট থাকতো বিষয়টা নিয়ে। তো মাহফুজ ভাইয়ের হাতে ধরে মাহফুজ ভাই, নিশাদ ভাই দ্বারা আমাদেরকে অনেক কাজ শিখিয়েছেন। ওনাদের জ্ঞানের লেভেলের সাথে আমাদের কোনো তুলনাই চলে না, নিজেরাই তো আসলে ওনার এক একটা প্রতিষ্ঠান। মাহফুজ ভাইয়ের কথা আমি এন্ডোর্স করবো অন্য যারা বলেছেন যে আসলে আমরা তো কথা বলবো, এই দোয়াও করবো সবাই যার যার অবস্থান থেকে, কিন্তু একটা লিখিত কিছু রাখাটা দরকার যাতে করে আগামী প্রজন্ম ওনার সম্পর্কে জানতে পারে। আমি বলবো না যে ওনার যদি বলি ওয়েদার হি হ্যাড আ ফুল লাইফ অর নট, আমার কাছে মনে হয় যে উনার প্রত্যাশা, ওনার প্রাপ্তির দিক থেকে পারহ্যাপস হয়তো একটা ফুল লাইফ ছিল, কিন্তু যদি আমাদের প্রত্যাশা, আমাদের প্রাপ্তির কথা বলেন, সেক্ষেত্রে আমি বলবো না যে ওনার একটা ফুল লাইফ ছিল। এখনো মনে হয় বেঁচে থাকলে এখন যে অবস্থা, সরাসরি কথা বলার,
সত্য কথা বলার লোক কম, সেরকম জায়গাতে তো মাহফুজ ভাইকে আমরা সত্যিই সবসময় মিস করবো। সকলকে তো আমরা অনেকক্ষণ ধরে শুনছি এবং ইফতারের সময়ও সমাগত। তো আমি প্রথমেই ওনার বিধি আত্মার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। ওনার সাথে আমার পরিচয় আপনাদের তুলনায় অত্যন্ত মানে রিসেন্ট। এক্স্যাক্টলি ওনার সাথে আমার সম্পর্ক বা ইন্টারাকশন যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট এগুলিকে আমরা ইলেকশন করছিলাম। আই ওয়াজ এন প্রফেসর অফ ফিজিক্স হেড দ্য ডিপার্টমেন্ট, দ্য চেয়ারম্যান। আমি দাঁড়িয়েছিলাম এবং আমার সাথে মাহফুজুল্লাহ সাহেবও দাঁড়িয়েছিলেন এবং আমরা বিভিন্ন জায়গায়, এবং যেহেতু রেজিস্টার্ড গ্রাজুয়েট সারা বাংলাদেশে বিস্তৃত, আমাদেরকে সারা বাংলাদেশেই মোটামুটি যোগাযোগ করতে হয়েছিল এবং সেখান থেকে মাহফুজুল্লাহ সাহেবের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশার সুযোগ হয়েছিল। আপনারা জানেন তখন যে পরিস্থিতি ছিল এবং এখন তো সেই পরিস্থিতি তো আরো ভয়াবহ, যে দলীয়করণের পরিপ্রেক্ষিতে আমাদের কোনো চান্সই ছিল না যে আমরা ইলেকশনে জিতবো। যাই হোক, আমাদের প্যানেল ভালো ছিল এবং আমাদের প্রেজেন্টেশন ভালো ছিল। আমি একটা উদাহরণ দিই আপনাকে। মাহফুজুল্লাহ সাহেবের মানে বাংলাদেশের টেলিভিশনের টক শো আর মাহফুজুল্লাহ ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো টেলিভিশন কেন্দ্র বা সেন্টার মাহফুজুল্লাহকে পাওয়ার জন্য হুন্ডে হয়ে থাকতো এবং দর্শকরা হুমড়ি হয়ে বসে থাকতো, পড়তো মাহফুজুল্লাহর কথা শোনার জন্য। এবং মাহফুজুল্লাহকে চোখে দেখার অনেকের একটা বাসনা ছিল। এটা আমি এই জন্য বলছি যে আমরা যখন ইলেকশনে ক্যাম্পেইন করতে যেতাম, এই মাহফুজুল্লাহকে দেখার জন্য লোকজন আসতো, বলে যে স্যার ভোট তো দিব কিন্তু আগে একবার মাহফুজুল্লাহ সাহেবকে দেখতে দেন। হ্যাঁ, এবং আমার এখনো মনে আছে রেজিস্ট্রার অফিসে বা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ডিপার্টমেন্টে যখন আমরা গিয়েছি ভোট চেতে, তখন লোকজন আগে বলছে মাহফুজুল্লাহ সাহেবের সাথে দেওয়া, মানে ওনাকে স্বচক্ষে সশরীরে দেখতে চেয়েছেন। আর এটা কারণটা হচ্ছে যে উনি তার যে মানে ক্ষুরধার মানে যুক্তির মাধ্যমে মানুষের মনে সত্য মানে রাজনৈতিক সত্যটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে হি স্পোক দ্য মাইন্ড অফ দ্য এন্টায়ার নেশন, জাতির সমস্ত লোকের মনের কথা বলেছেন। অর্থাৎ সেই হিসাবে যাই হোক, তারপর যেটা বলতে যাচ্ছি যে পরে আমরা কিন্তু মানে খুব ভালো না করলেও মোটামুটি ভালো করেছিলাম, আমাদের এক্সপেকটেশনের উপরে হয়েছিল, তবে আমরা হয়তো আরো ভালো করতে, আমি সেই অ্যানালিসিসে যাচ্ছি না। আমি আরেকটা কথা কমেন্ট করবো, সেটা হচ্ছে যে হ্যাঁ উনি তো, এবং তারপর থেকে উনি আমার সাথে যথেষ্ট ভাবে ঘনিষ্ঠ ছিলেন। আমরা বিভিন্ন যে কোনো ফোরামে বা ম্যাডামের সাথে বিভিন্ন সময় দেখা করার সময় আফজুল্লাহ সাহেবের সাথে আমরা থাকতাম, বিভিন্ন রকমের আলোচনা কথাবার্তা ইয়েতে হতো। আমি এখানে একটা কথা এসছে, প্রথম দিকে ডক্টর আকবর আলী খান বলেছেন যে মাহফুজুল্লাহ সাহেবের দুইটা বইয়ের কথা, জিয়াউর রহমানের উপর, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া। এটা আসলে লিখক আত্মজীবনী লেখেন নাই, এটা হচ্ছে পলিটিক্যাল বায়োগ্রাফি। পলিটিক্যাল বায়োগ্রাফি রিটেন বাই সামবডি এলস ইজ কোয়াইট ডিফারেন্ট, ইটস আ ভেরি ডিফিকাল্ট জব। এবং এটা একমাত্র মাহফুজুল্লাহ সাহেবের মতোই লোকের পক্ষে এটা সম্ভবপর হয়েছে। এবং উনি বলেছেন যে এখানে অনেক তর্ক হতে পারে। আই থিঙ্ক দ্যার ইজ নো তর্ক, নো ডিবেট। আমি বলছি আসছি কিভাবে, এবং সবচেয়ে বড় উনিও স্বীকার করেছেন ইট ইজ totally supported by facts, এবং এই ডকুমেন্টেশন এবং এত সুন্দরভাবে করেছেন। এবং এটা বোধহয় ওনার ফিজিক্স ট্রেনিং এর, আপনারা তো জানেন কিনা, উনি কিন্তু মানে ফিজিক্সের মাস্টার্স ডিগ্রি ওনার আছে এবং আমি ফিজিক্সের ছাত্র। আমি আমার মানে টেকনিক্যালি মানে 1967 এ ভর্তি হয়েছিলেন, কিন্তু পরে হয়তো রাজনৈতিক কারণে ওনাকে আরেকটা পরে নিয়ে 1960 মানে 74 উনি বের হয়েছেন। সেই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো যাই হোক, ছাত্র ফিজিক্স হিসাবে, এবং সেখান থেকে যাতে রিসার্চ করার যে একটা ট্রেনিং, আমি কি চালাইছে আমাকে যদি মানে কিছু মনে না করে, যে তার একটা ফান্ডামেন্টাল সার্চ ফর ট্রুথের যে বেসিক ট্রেনিং দ্যাট হি অবটেইন ফ্রম ফিজিক্স, and I will definitely say that। এবং তার উনি যে তথ্য উপস্থাপনা, এবং তাতে আমি সেই জিনিসটা রিফ্লেকশন দেখতে পাই, এবং সেটা আমি নিঃসন্দেহে উনি বলেছেন যে এটা আমি বলি এখানে কোনো বিতর্ক হবে না। আমরা জানি সবাই যে বাংলাদেশের ইতিহাস সাংঘাতিক ভাবে বিকৃত হয়, এবং এখানে তো বিকৃতির কোনো শেষ নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইটস ভেরি আনফর্চুনেট ফর বাংলাদেশ যে বাংলাদেশের স্বাধীনতার ইমিডিয়েট পরে বাংলাদেশের যে অবস্থা, একটা চরম ব্যর্থতার একটা ইতিহাস, এবং এই ব্যর্থতার ইতিহাসকে মানে ঢাকার জন্য এবং এটাকে করার জন্য বহু রকমের তথ্য বিকৃতি ঘটানো হয়েছে। এবং সেখান থেকে আমাদের বাংলাদেশে, আমি সংক্ষিপ্ত করছি, বাংলাদেশে মানে কি বলে বিকৃত রাজনীতির
বা মানে কি বলে এর রং পলিটিক্যাল কালচার এস্টাবলিশ করছে। কিন্তু ডে উইল কাম, আই টেল ইউ, আমি জীবিত থাকি বা না থাকি, ডে উইল কাম ওয়ে দ্য ট্রুথ শ্যাল প্রিভেল, এবং এই বাংলাদেশের ইতিহাসকে সঠিক মানে ইয়েতে পথে আনার জন্য এই দুইটা বই, দিস ট্রিটাইজ অন পলিটিক্যাল হিস্ট্রি, ইটস নট এ হিস্ট্রি অফ প্রেসিডেন্ট জিয়া রহমান or for that Begum Khalida Zia. It is a treatise on the political activities of Bangladesh in this time and even now. এবং এই দুইটা বই একটা গসপেল ট্রুথ বা একটা বাইবেলের মতো কাজ করবে, বাংলাদেশের ইতিহাসকে প্রপার পার্সপেক্টিভে ইয়ে করে। আমি সেইখানেই হচ্ছে মাহফুজুল্লাহর অবদান, এবং এই জন্য দেশবাসী মাহফুজুল্লাহকে মনে রাখবে। আমি মাহফুজুল্লাহর স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা বাড়ে, এবং অত্যন্ত স্নেহভাজন ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি ছিলেন আমার উনি, এবং ওনার আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। না সেটা বলবো, আমি শুনছিলাম, কারণ জনাব মাসফুজুল্লাহ একদিকে আমাদের পরিবারের লোক, এবং আমরা ওনাকে বিভিন্ন ভাবে দেখেছি। আমি ওনার সাথে কাজ করেছি, কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে যে সবাই যা বলেছেন সেগুলো সত্য। স্পষ্টবাদী মানুষ, হাসি খুশি মানুষ এবং জনপ্রিয় মানুষ। আমার মনে হয় প্রতিটি পরিবারে বাংলাদেশে যারা টক শো দেখতেন তারা সবাই এক বাক্যে তাকে মিস করতেন। আমি একটা সহজ গল্প বললে হয়তো মনে হবে, আমার মনে আছে একদিন আমার ছোট বোন বললো যে আজকে আমি ভালো করে ঘুমাতে পারবো। আমি তখন বুঝতে পারলাম যে ঘুমাতে পারবে মানে আজকে টক শো দেখে সে মজা পেয়েছে। তো আমার ধারণা, আমি জানি আসিফ নজরুল, নুরুল কবির, যারা মাহফুজুল্লাহ, এই তিনজন তার খুব পছন্দের। তাই আমি বললাম আজকে কে ছিলেন? বলেন মাহফুজুল্লাহ চাচা ছিল। কথাটা বললাম এই কারণে যে যে যেভাবেই চিন্তা করুক ওনাকে সবাই পছন্দ করতো। আমি বিভিন্ন সময় দেখেছি ওনার যেটা একটা বিশেষ গুণ ছিল, হাসি খুশি, তর্ক করতেন, যুক্তির সাথে তর্ক করতেন, প্যাশনেটলি তর্ক করতেন, যেটা অনেকে বলছেন। তবে পরিবেশ সাংবাদিকতায় তার একটা অনন্যদৃষ্ট ছিল, কন্ট্রিবিউশন ছিল, যেটা ডক্টর নিশাত স্যার বলছেন। আমরা যখন পরিবেশ শব্দকোষ বই লিখতাম প্রচুর তর্ক হতো আমাদের মধ্যে, যেটা বলা যেত বাংলাদেশ প্রথম পোলিং, যে ন্যাশনাল ইস্যুতে বিভিন্ন মতামত, এটা আমরা প্রথম অনেকদিন, এবং সেটা করতে গিয়েও আমি দেখেছি যে হ্যাঁ আমরা অনেক জিনিসটার জন্য প্রফেশনালি করার আজকে এই মুহূর্তে আমরা মিস করি। আমার মনে হয় এটা একটা বিশাল বন্ধন, একটি উনি আমার কাছে আজকে যেটা মনে হচ্ছে যে আমরা সবাই আমাদের মধ্যে মিস করতে, যে উনি আমাদের বাংলাদেশ আমার সাথে আমি একসাথে বেশি সবার কাছে খুব দীর্ঘ সময় ধরে অত্যন্ত মনোযোগ দিয়ে আজকের এই বিচক্ষণ এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানটি শুনলাম। আমার বক্তব্য খুব বিশেষ বড় কিছু নয়। আমি একটা কথা, যে বিজ্ঞানের একটা সূত্র আছে যে প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না, এটা একটা কথা আছে। তা আমার মনে হয় যে বস্তুগত ভাবে কথাটা হয়তো সত্য, কিন্তু মননগত ভাবে, মনস্তাত্ত্বিক ভাবে এই কথাটা সত্য নয়। কারণ এমন কিছু মানুষ আছে যাদের প্রস্থানের পর ওই জায়গাগুলো আমরা কখনো পূরণ করতে পারিনি। যেরকম ভাবে ডক্টর শহীদুল্লাহ শূন্যস্থান আজ পর্যন্ত আমরা পূরণ করতে পারিনি। প্রফেসর সৈয়দ আলী আহসানের প্রস্থানের পরে তার যে মননশীলতা, বাংলা সাহিত্য গবেষণার যে পারঙ্গমতা তিনি দেখিয়ে গেছেন, সেই জায়গাটা আমরা পূর্ণ করতে পারিনি। একই রকম ভাবে আমি বলি যে রাজনীতিতে যেমন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যে ভূমিকা রেখে গেছেন, তার 10,000 মাইলের মধ্যে আমাদের রাজনীতির একটা পাখিও নাই। ওই জায়গায় পৌঁছানো হয়তো আর আমাদের জীবদ্দশায় আদৌ কোনোদিন সম্ভব কিনা উই ডোন্ট নো। এটা সম্ভব না, কারণ ওই স্যাক্রিফাইস, ওই মন, ওই মানসিকতা, ওই কমিটমেন্ট কোথায় পাবো আমরা? তো সেরকম ভাবে আমাদের সাংবাদিকতার জগতেও আমি মনে করি যে মাহফুজুল্লাহ ভাই যে শূন্যস্থান তৈরি করে দিয়ে চলে গেছেন, তারই প্রস্থান অত্যন্ত মর্মান্তিক। কারণ এই শূন্যস্থান পূরণ করার লোক নাই আমাদের সাংবাদিকতা জগতে। প্রথম কথা হচ্ছে শিক্ষিত লোক একেবারেই প্রায় নাই এখন। যেগুলো আছে সেগুলো হতে একাডেমিক শিক্ষায়, একাডেমিক সার্টিফিকেট প্রচুর নিয়েছে, কিন্তু শিক্ষা নাই। আর শিক্ষিত 2-4টা যদি থেকেও থাকে, সেগুলোর কোনো কমিটমেন্ট নাই। সেগুলোকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 1 লাখ, 10 লাখ দিলে দিব্যি কেনাকাটা করা যায়। এরকম একটা অত্যন্ত, রবীন্দ্রনাথ যে কথাটা বলছিলেন যে সময় বড় ইতর হইয়া গিয়াছে, এটা এখন থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথের ডায়লগ। তো সেই সময় যদি ইতর হইয়া গিয়া থাকে, তা আমরা যে সময় বাস করছি সেই সময়টা হলো ইতরস্য 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 ইতর, এরকম একটা কুৎসিত সময় আমরা বাস করি। সেই সময়ে
কোথায় আমি মাহমুদুল্লাহ শূন্যস্থান পূরণ করব? 2 নম্বর হলো যে মাহমুদুল্লাহ ভাই যে পত্রিকায় চাকরি করে দীর্ঘ সময় কাটিয়েছেন, বিশেষ করে বিচিত্রের কথা বলবো। একটা সময় বিচিত্র ছিল যে টেবিলে, মধ্যবিত্তের টেবিলে, রিডিং টেবিলে, ড্রয়িং রুমে বিচিত্র না থাকলে মনে হতো সাবস্টিকেশনই নাই এই পরিবারের। তো সেই বিচিত্রা যাদের লেখার উপর বেস করে খুব ফেমাস হয়েছিল তাদের একজনের মরনা ভাষা, আরে সরি, মাহফুজুল্লাহ ভাইয়ের 2-3টা লেখার কথা আমি বলবো, বিশেষ করে তার নিঃসঙ্গ বিতর্কিত মরনা ভাসানী। এই রিপোর্ট মরনা ভাসানীর যে ইন্টারভিউ যেভাবে উপস্থাপন তিনি করেছিলেন, কভারে যে ছবিটা ছাপা হয়েছিল সেটা ছিল শামসুল ইসলাম আলমাজির তোলা। তো সেই আমি মনে করি যে এটা সম্ভবত 75 সালের শেষের দিকে অথবা 76 সালের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই লেখাটা ছাপা হয়েছে। তো ওই রকম মেধাবী রিপোর্ট এবং সাক্ষাৎকার, আমি আমার পড়াশোনার পরিধি খুব বেশি নয়, লেখাপড়া তো শিখিনি, তো যতটুকু শিখেছি তাতে আমি অন্তত ওইরকম জিনিস মরনা ভাসানীর উপর আর দেখিনি। আর অন্যান্য যেটা হচ্ছে সেগুলো হলো স্থাবকতা, সেগুলো হলো প্রশংসার বন্যায় তুফান ছুটিয়ে দেওয়া, সেগুলো মানে আর যাই কিছু থাকুক, মনুষ্যত্ব থাকে না। তো যাই হোক, এই সেই পত্রিকা, যে পত্রিকা মাহমুদুল্লাহ ভাই কাজ করেছেন, সেই পত্রিকায় আমিও দীর্ঘ সময় কাজ করার সুযোগ পেয়েছিলাম। তা আমাকে মাহমুদুল্লাহ ভাই বলতেন যে শিকদার, শাহাদাত চৌধুরী কিন্তু খুব টাফ জিনিস, বি কেয়ারফুল। তা আমি বলেছিলাম মাহমুদুল্লাহ ভাই, আপনি যে লাইনে গেছেন আমি তো সেই লাইনের বাসিন্দা, আপনি মরনা ভাসানী রাজনীতি করছেন, আমরাও মরনা ভাসানী রাজনীতির মানুষ, আমাদের কোনো ভয় নাই, সর্বহারা শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নাই, আমাদের খাইতে পারবে শুধু চাকরিটা, আর কি হবে, আমরা ওকে কেয়ার করি। যাই হোক, তারপরেও আমি বলি যে তার লেখালেখি, বিশেষ ছাত্র ইউনিয়ন নিয়ে তার যে কাজটা, এটা একটা মাস্টারপিস। আবার 69 গণ আন্দোলনের উপর তার যে কাজ, সেগুলোও খুব গুরুত্বপূর্ণ। আবার ধরেন শহীদ জিয়া বা বেগম খালেদা জিয়ার উপর যে কাজগুলো, এগুলো আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। যে কাজটা তার মরনা ভাসানী কেন্দ্রিক যে কাজগুলো, তার যেগুলো গুরুত্ব বেশি, ছাত্র ইউনিয়ন, কারণ ওগুলো অনেক বেশি কষ্ট করতে হয়েছে তাকে। এই কাজগুলোর তো অনেক রেডি রেফারেন্স সামনেই হয়তো কিছুটা ছিল। এগুলো যে গুরুত্বপূর্ণ কাজ না তা বলছি না, কিন্তু তুলনামূলক আলোচনার জন্য বলছি যে ওগুলো তো আর অনেক বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, আজকে আর বেশি আমি শেষ করে দিচ্ছি, আর বেশি কিছু বলার নাই। আমি শুধু বলবো যে এখানে স্মারক গ্রন্থের কথা বলা হয়েছে, আমি বলবো যে নট অনলি স্মারক গ্রন্থ, এইখানে মাহফুজুল্লাহ ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্তত 3 জনকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। একজন হলেন আমাদের আলমগীর ভাই, একজন হলেন সালেউদ্দিন ভাই, এবং আমাদের টুকু ভাই, এবং তাদের সময় ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন ঢাকা ইউনিভার্সিটির আনোয়ারুল্লাহ চৌধুরী স্যার। এই কয়জনে মিলে, এবং আমরা সবাই যারা আছি এখানে, তারা সবাই মিলে তো তার একটা রচনাবলী সম্পাদনার সুযোগ আসছে। এখন আগামী মৃত্যুবার্ষিকীর আগেই তার সমস্ত বইগুলো একত্রিত করে কয়েক খণ্ডে মাহফুজুল্লাহ রচনাবলী আমরা বের করতে পারি। এটা একটা খুব গঠনমূলক কাজের কাজ হবে। আর হলো স্মারক গ্রন্থ, অর্থাৎ তার সময়কার বন্ধুরা, তার সময়ের মানুষরা তাকে কিভাবে দেখেছিল, এটা একটা সোশ্যাল জরিপ, এগুলো সোশ্যাল হিস্ট্রি লিখতে গিয়ে খুব কাজে লাগে। যাই হোক, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এই মহতী সভায় আমি সবার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলের সহায়। একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তখন এক বাঙালি কবি সেই সম্পর্কে বলেছিলেন, তুমি এখন নির্বাক আর আমরা সবাই সবাক। যে মাহফুজুল্লাহ কথা বলতো, মানুষকে নতুন ধ্যান ধারণায় উদ্বুদ্ধ করত, মানুষকে স্বপ্ন দেখাতো, সেই মাহফুজুল্লাহ আমাকে ছেড়ে কোথায় অবস্থান করছে আমি তো জানি না। আমরা এই পৃথিবীতে কোত্থেকে এসেছি, কোথায় যাব, সেই রহস্য আমাদের কোনোদিনই উন্মোচিত হবে না। তাকে হারিয়ে আমি আমার নিজের সব সত্তাকে হারিয়ে ফেলেছি। সে ছিল আমার বন্ধু, সে ছিল আমার ছোট ভাই, সে ছিল আমার খুব স্নেহের পাত্র, সে ছিল একজন পথদ্রষ্টা। আমি যখনই কোনো পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংকটে পড়তাম, তার পরামর্শ চাইতাম, কিন্তু তার সব পরামর্শ আমি মেনে নিয়েছি, এটা আমি আজকে বলবো না। কিন্তু সে চমৎকার তার পরামর্শ দিত, এবং
আলোক দেখাতো। আজকে বক্তৃতা দেওয়ার সময় নেই, নামাজের সময় চলে যাচ্ছে। আজকে তার জন্য 2 মিনিট হলেও দোয়া করতে হবে তার বিদেহী আত্মার জন্য। আমি মনে করেছিলাম যদি মেইন মানে যেটা ক্যামেরার মাঝখানে যে জায়গাটা সেটা পরিষ্কার করে দেওয়া হতো, তাহলে মাহফুজুল্লাহর সমস্ত গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রচ্ছদ অন্তত আপনাদেরকে দেখাতে পারতাম। এটা কি সম্ভব? আমি কিন্তু বলেছিলাম যে এরকম একটা ব্যবস্থা আমি করে রেখেছি। আমি আরো দুঃখ প্রকাশ করছি, প্রেস ক্লাবের সেক্রেটারি ইলিয়াস খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কি বলে তো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক গভর্নর মানে ইয়ের আব্দুল লতিফ মাসুম আজকে এখানে উপস্থিত, কিন্তু তিনি বক্তব্য দেন নাই। আমি একে একে তার বইগুলো দেখাবো। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড বাংলাদেশ। আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস অ্যান্ড বাংলাদেশ। এটা হচ্ছে প্রেস অ্যাডভাইস। স্বৈরাচারী এরশাদ সরকারের সময় যে প্রেস অ্যাডভাইস দেওয়া হতো সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করার জন্য, তার উপর একটা পর্যালোচনা এবং এক ধরনের গবেষণাও বটে। এটা সেই বহুল আলোচিত বই পরিবেশ শব্দকোষ। এটা আরেকটা বই, সেটা হচ্ছে উলফা সম্পর্কে অনেক তথ্য আমরা জানি না। তাদের বহু লিফলেট, বহু কাগজপত্র সে সংগ্রহ করেছিল তার গবেষণার জন্য। সেই উলফার উপর সে লিখেছে উলফা অ্যান্ড দি ইনসার্জেন্সি ইন আসাম। এটা হচ্ছে বাংলাদেশ টুমরো। বাংলাদেশ টুমরো একটা সংকলন গ্রন্থ। এতে আমিও লিখেছি, আরো অনেক বিখ্যাত ইকোনমিস্টরা লিখেছেন, সমাজতাত্ত্বিকরা লিখেছেন। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিটিক্স ইন বাংলাদেশ, মাহফুজুল্লাহর নিজের লেখা। আমি যতদূর জানি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বইটি রেফার করা হয়। এরপর একটি চমৎকার বই, সেটা হচ্ছে মাহফুজুল্লাহ নিজেই বলে গেছে যে ভিন্ন রুচির ভিন্ন স্বাদের বই। বইটির নাম হচ্ছে একই কেবলই প্রেম, দেবব্রত বিশ্বাসের অপ্রকাশিত চিঠি। তারপরের বই পাঠকের চোখে জাসদ। এই পাঠকের চোখে জাসদ, পাঠকের চিঠিগুলো বিচিত্রে প্রকাশিত হয়েছিল, এটা তার সংকলন। এর পরের বইটি হচ্ছে বড় পরাং। কাপ্তাই লেক, কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট হওয়ার পর মানুষ যেভাবে পরিবেশগত রিফিউজিতে পরিণত হয়েছিল, তাদের দুঃখ দুর্দশা কাহিনী, বড় পরাং। এর পরের বইটি হচ্ছে অভ্যুত্থানের 69, এটা দ্বিতীয় সংস্করণ। এর পরের বইটি হচ্ছে রাজপথের ছড়া। সে কোনোদিন ছড়া লিখবে এটা আমি ভাবতেও পারিনি, কিন্তু সে লিখেছে তার মৃত্যুর কয়েক মাস আগে, রাজপথের ছড়া। ইকবাল হাসান মাহমুদ যে বইটি নিয়ে বিতর্কের কথা বলেছে সেটা হচ্ছে স্বাধীনতার প্রথম দশকে বাংলাদেশ, এই বইটি। এর পরের বইটি হচ্ছে বহুল আলোচিত প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ
এ পলিটিক্যাল বায়োগ্রাফি। দেখুন, এর পরের বইটি হচ্ছে বেগম খালেদা জিয়া, হার লাইফ, হার স্টোরি। এর পরের বইটি আমাদের মাদার আর্থ সম্পর্কে, সেটা হচ্ছে আমার পৃথিবী আমার পরিবেশ। তার পরিবেশ সংক্রান্ত আরো বহু ছোট ছোট বই আছে, সেটা প্রায় 50-এর মতো হবে, সেগুলো এখানে হাজির করা সম্ভব হয়নি। একটা মানুষের পক্ষে এক জীবনে এত কিছু সুন্দরভাবে তথ্য ব্যবহার করে চমৎকারভাবে উপস্থাপন করা এবং একেবারে বানান নির্ভুলভাবে সেটা প্রকাশ করা অত্যন্ত কঠিন কাজ। সেই কাজটা মাহফুজুল্লাহ করেছে। আমার প্রয়াত পিতা বলতেন, প্রতিভাবান কে? উনি টমাস কার্লাইলের সংজ্ঞা অনুসারে বলতেন, ইনফাইনিট ক্যাপাসিটি টু টেক পেইনস। মাহফুজুল্লাহ তার ছিল অসীম ক্ষমতা কষ্ট করার। এই কষ্ট লিখতে গিয়ে মানুষের যে কষ্ট হয়, সে আমাকে প্রায় বলতো কলম দিয়ে লেখা খুব কঠিন কাজ, সেই কাজটা সে করেছে। আর আমার বাবা বলতেন, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র কিংবা আরো যারা রয়েছেন, কাজী নজরুল ইসলাম, তাদের সারা জীবনে তারা যেসব সৃজনশীল লেখা লিখেছেন, সেগুলো যদি আমাকে বলা হয় যে আপনি এগুলো কপি করে নকল করে আপনি লিখে দেন, আমার সারা জীবনের চেষ্টাতেও সেটা সম্ভব হবে না। তো একটা মানুষ তার জীবনে অনেক কিছু চেষ্টা করে, সাধনা করে, এবং সাধকরাই এসব কাজ করতে পারে। আমি তাকে সাধক পুরুষদের অন্যতম একজন সাধক পুরুষ হিসেবে চিহ্নিত করতে পারি। এটাই হচ্ছে আমার ছোট ভাইয়ের প্রতি আমার ক্ষুদ্র নিবেদন।